অ্যালভিওলার ডাক্ট। আর লাস্ট আমরা 14 নম্বরে কি দেখব? 14 নম্বরে আমার মামার বাড়ি। তো 14 নম্বরে আমরা কি দেখব? না 14 নম্বরে দেখব হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাই। ধরো তোমাদের মাংস নিয়ে আসলো, তাহলে মাংসটাকে রান্না করার জন্য তাকে প্রথমে আগে তৈরি করতে হবে। তাকে প্রথমে কি করতে হবে? তাকে প্রথমে ভালো করে ওয়াশ বা ধুতে হবে। তারপরে কি তাকে ভালো করে বেশ রসিয়ে কষিয়ে বেশ মশলা মাখাতে হবে বা দাবাতে হবে। তারপরে কি না তারপরে মশলা কষানোর, তারপরে কড়াই তেল দিয়ে মশলা কষানো হবে। তারপরে কি না তারপরে মাংসটা যাবে রান্না করার জন্য। তেমনই হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এন্টায়ার সায়েন্স। তো আজকের একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড শুরু হয়ে গেছে, অর্থাৎ আগে একটা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার পার্ট 1 ভিডিও আপলোড হয়ে গেছে। তো যারা যারা দেখোনি তারা প্লিজ গিয়ে ভিডিওটা চেক আউট করে নাও। আর আজকের যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে জুলজি, অর্থাৎ ক্লাস 11 জুলজির ফার্স্ট অধ্যায়, যেটা আমি বলেছিলাম যে হিউম্যান ফিজিওলজি যে ফার্স্ট অধ্যায় যেটা আমি স্টার্ট করবো বলেছিলাম সেটা হচ্ছে ব্রেথিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো এটা আজকে স্টার্ট করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ব্রেথিং মানেটা কি? ব্রেথিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, ব্রেথিং মানেটা কি? ব্রেথিং মানে হলো নিঃশ্বাস। ব্রেথিং এর মধ্যে দুটো পার্ট লুকিয়ে আছে। দুটো পার্ট কি কি? এক হচ্ছে নিঃশ্বাস, এক হচ্ছে প্রশ্বাস। ইংরেজিতে বললে কি হবে না, ইংরেজিতে বললে ইনহেলেশন বা ইন্সপিরেশন, আর এক্সহেলেশন বা এক্সপিরেশন। ইনহেলেশন মানে কি? ইনহেলেশন মানে সিম্পল কথায় বলতে গেলে আমরা যে প্রশ্বাস নিই, আমরা যে O2টাকে আমরা নিজেদের মধ্যে সংগ্রহ করি, বাইরের O2টাকে আমরা নিজেদের মধ্যে যে সংগ্রহ করি তাকে বলা হয় কি? তাকে বলা হয় প্রশ্বাস বা হচ্ছে কি ইনহেলেশন বা ইন্সপিরেশন। আর তারপরে এক্সপিরেশন কি না, আমরা O2টাকে সংগ্রহ করলাম, দেন হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে CO2টাকে বাইরে বের করে দিলাম। একে কি বলা হয়? একে বলা হয় এক্সপিরেশন। ব্রিথিং এর মধ্যে তাহলে কি পার্ট থাকলো? ব্রিথিং এর মধ্যে দুটো পার্ট আছে। ব্রিথিং এর মধ্যে কি কি পার্ট আছে? এক হচ্ছে ইনহেলেশন, এক হচ্ছে এক্সহেলেশন। তারপরে আমরা কি দেখবো না আজকের টপিকটা আমরা, তারপরে সবার আগে আমরা টপিকটা বলে দিই। টপিকটা হচ্ছে কি না, টপিকটা হচ্ছে প্রথমে আমরা দেখবো রেসপিরেটরি স্ট্রাকচার, দেন হচ্ছে কি না রেসপিরেটরি স্টেপস দেখবো, তারপরে কি হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, মানে আমাদের মানবের বা মানুষের যে রেসপিরেটরি সিস্টেমটা কিভাবে হয়, তার ভেতরে কি কি পার্টস থাকে, কার মধ্যে দিয়ে কি চলাচল করে, সবকিছু আজকে দেখবো, কোনো চাপ নেই। হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, দেন হচ্ছে কি মেকানিজম অফ ব্রিথিং, অর্থাৎ যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সেই ব্রিথিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসের সেই ব্রিথিং এর মেকানিজমটা আমরা দেখবো, যে ব্রিথিংটা কিভাবে হয়ে থাকে, কিভাবে আমরা ইনহেলেশন করি, কিভাবে আমরা এক্সহেলেশন করি, সবকিছুই আমরা দেখবো। দেন হচ্ছে লাস্ট আজকের পার্ট দেখবো কি এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আগে আমি সব ভিডিওতে আমরা বলি যে আমি প্রতিটা ক্লাস বা প্রতিটা চ্যাপ্টার দুটো করে পার্টে দেবো। তো এটা হচ্ছে আজকের ফার্স্ট পার্টে আমরা 5টা মতো টপিক করব। তো তারপরে কি না, তারপরে আমরা দেখলাম যে আমরা কি দেখলাম, যে ব্রিথিং দেখলাম। ব্রিথিং এর মধ্যে কি থাকে না, ব্রিথিং এর মধ্যে দুটো পার্ট থাকে। আমি আবারও বলছি, এক হচ্ছে ইনহেলেশন, এক হচ্ছে এক্সহেলেশন। ইনহেলেশন মানে কি বাইরের O2টাকে নিজের মধ্যে সংগ্রহ করা। এক্সহেলেশন মানে কি বা ভেতরের যে CO2টা বা কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে ত্যাগ করে দেওয়া। তো ফার্স্ট পার্ট কি আমাদের? তাহলে ফার্স্ট পার্ট আমরা কি দেখবো না, ফার্স্ট পার্ট দেখবো রেসপিরেটরি স্ট্রাকচার। আচ্ছা, আমার মধ্যে যে রেসপিরেটরি স্ট্রাকচার, আমার মধ্যে যে শ্বাস প্রশ্বাসের যে গঠনগত অঙ্গ সংস্থানটা, সেটা কি অন্য বা মাছের ক্ষেত্রে সেম হবে, বা ব্যাঙের ক্ষেত্রে, টিকটিকির ক্ষেত্রে, সাপের ক্ষেত্রে সবার কি সেম হবে? আমরা কার মাধ্যমে রেসপিরেশন করি? আমরা কার মাধ্যমে ব্রিথিং করি? লাংসের মাধ্যমে। তাহলে মাছও কি সেই লাংসের মাধ্যমে ব্রিথিং করবে? না। প্রতিটা প্রাণীর বা প্রতিটা জীবের রেসপিরেটরি স্ট্রাকচারটা আলাদা হয়। আলাদা হয় কিসের বেসিসে না, অন দা বেসিস অফ দুটো জিনিসের ভিত্তিতে আলাদা করতে পারি আমরা। দুটো কি কি জিনিস না, এক হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। মানে কি না, আমি একটা মানুষ, আমি কি দিয়ে তৈরি, আমার মধ্যে কি থাকে, আমার মধ্যে কি কি আছে? আমার মধ্যে আছে কি সেল আছে, টিস্যু আছে, অর্গান আছে। সেল মানে কি কোষ, টিস্যু মানে কি কলা, অর্গান মানে কি অঙ্গ, আর অর্গান সিস্টেম মানে কি অঙ্গতন্ত্র। এই চারটে জিনিস নিয়ে আমরা গঠিত। তাহলে যারা যারা একেবারে নিম্ন শ্রেণীর প্রাণী, মানে যাদের শুধুমাত্র সেল দ্বারা গঠিত, তাদের কিভাবে রেসপিরেশন হবে? তো এটা একটা কি না, এটা একটা জাস্ট একটা চার্ট আছে তোমাদের এনসিইআরটির প্রথমেই একটা চার্ট আছে। এখান থেকে কোশ্চেন আসতে পারে, এটা বোঝার কিছু নেই, জাস্ট একটু মুখস্থ বা একটু মনে রাখার বিষয় আছে। তো প্রথমে বলে দিই কি না, যেটাই বলছিলাম যে অন দ্য বেসিস অফ টু স্ট্রাকচার, দুটো জিনিসের উপর ভিত্তি করে রেসপিরেটরি স্ট্রাকচারটাকে আলাদা করা হয়েছে। এক হচ্ছে কিনা লেভেল অফ অর্গানাইজেশন, দুই হচ্ছে কি হ্যাবিটেট বা বাসস্থান। প্রথমেই আসি হ্যাবিটেটের দিকে। হ্যাবিটেট কি? বাসস্থানে ভেদে কয় ভাগে ভাগ করা যায় না, বাসস্থান ভেঙে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি টেরিস্ট্রিয়াল বা স্থলজ, দুই হচ্ছে কি অ্যাকোয়াটিক বা জলজ। টেরিস্ট্রিয়াল বা স্থলজ কারা?
আমরা মানুষেরা, আমরা স্থলে বাস করি, আমাদের কিভাবে রেসপিরেশন হবে না, আমাদের রেসপিরেটরি স্ট্রাকচার যেটা থাকবে সেটা হচ্ছে লাংস, আর আমাদের রেসপিরেশনের যে পদ্ধতিটা তাকে বলা হবে পালমোনারি রেসপিরেশন, ফুসফুসীয় রেসপিরেশন, তাকে কি বলা হবে পালমোনারি রেসপিরেশন। তাহলে আমরা মানুষ, আমরা স্থলজ, তাহলে স্থলজের মধ্যে আমরা আমাদের মধ্যে কি প্রকার রেসপিরেশন দেখবো না, আমাদের মধ্যে দেখবো হচ্ছে পালমোনারি রেসপিরেশন, পালমোনারি রেসপিরেশন হয়ে গেল। তাহলে টেরিস্ট্রিয়াল মানে কি স্থলজ। দেন হচ্ছে কি দেখবো, দেন হচ্ছে হ্যাবিটেট বেসিসে আর একটা কি ভাগ আছে অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিকে কি দেখবো না, অ্যাকোয়াটিকে দেখবো আমরা তারা কিসের মাধ্যমে রেসপিরেশন করে, তারা হচ্ছে গিলস বা ফুলকার মাধ্যমে রেসপিরেশন করে। তোমরা দেখে থাকবে যে মাছের মধ্যে কি থাকে, কানকোর পিছনে কি থাকে, ফুলকা থাকে। তো মাছেরা কার মাধ্যমে রেসপিরেশন চালায়, ফুলকার মাধ্যমে। তো তারা যে ফুলকার মাধ্যমে রেসপিরেশনটাকে চালায় তাকে কি বলা হবে, তাকে বলা হবে ব্রোঙ্কিয়াল রেসপিরেশন। তাকে কি বলা হবে, তাকে বলা হবে ব্রোঙ্কিয়াল রেসপিরেশন। বোঝা গেল? প্রথম থেকে বলি আর একবার, রেসপিরেটরি স্ট্রাকচার দুই ভাগে, দুটো বেসিসে বিভক্ত হয়েছে, এক হচ্ছে হ্যাবিটেট, এক হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। প্রথমে আসি হ্যাবিটেট। হ্যাবিটেটের মধ্যে কি থাকে, এক হচ্ছে টেরিস্ট্রিয়াল বা স্থলজ, যেটা আমরা মানুষ, তাদের যে রেসপিরেশন হয় তাকে কি বলা হয়, তাকে পালমোনারি রেসপিরেশন বলা হয়, লাংসের মাধ্যমে হয়ে থাকে। আর যারা জলে থাকে বা অ্যাকোয়াটিক, তাদের মধ্যে কি থাকে, তাদের মধ্যে গিলস থাকে, ফুলকা থাকে, ফুলকার মাধ্যমে রেসপিরেশন হয়, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় ব্রোঙ্কিয়াল রেসপিরেশন। এবার আসি লেভেল অফ অর্গানাইজেশনের ভিত্তিতে। লেভেল অফ অর্গানাইজেশনের মধ্যে কটা আছে না, চারটে লেভেল অফ অর্গানাইজেশন আমরা দেখতে পাই। কি কি লেভেল অফ অর্গানাইজেশন, এক হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, কোষ স্তরীয় সংগঠন, দুই হচ্ছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, কলা স্তরীয় সংগঠন, তিন হচ্ছে অর্গ্যান লেভেল অফ অর্গানাইজেশন, অঙ্গ স্তরীয় সংগঠন, চার হচ্ছে অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, যেটা হচ্ছে আমরা মানুষ অর্থাৎ অঙ্গতন্ত্র স্তরীয় সংগঠন। তাহলে প্রথমে আমরা কি দেখবো এখানে না, প্রথমে দেখবো আমরা সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন মানে কি না, যার মধ্যে শুধুমাত্র সেল আছে, এটা ছাড়া আর কিছু তার দেহের মধ্যে নেই, শুধুমাত্র সেল দ্বারা গঠিত যেই প্রাণীটা। তো সেই প্রাণীটা কিভাবে রেসপিরেশন চালাবে না, সেই প্রাণীটা সিম্পল ডিফিউশন, সাধারণ ব্যাপনের মাধ্যমে তাদের রেসপিরেশন চালাবে। কোথা দিয়ে, তাদের মানে কোন অঙ্গ দ্বারা তারা রেসপিরেশন চালাবে না, বাই দা ওয়াল অফ বডি, বাই দা ওয়াল অফ বডি, দেহের পর্দা দ্বারা বা দেহের স্তর দ্বারা তারা সিম্পল ডিফিউশনটা বা সাধারণ ব্যাপন, তাদের এত জটিল, তারা শুধুমাত্র টিস্যু দ্বারা গঠিত, তাদের আমাদের মতো এত জটিল সংগঠন নেই। তাহলে কি আছে, প্রথমে আমরা দেখলাম সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, কোষ স্তরীয় সংগঠন কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, পরিফেরার মধ্যে দেখতে পাওয়া যায়, বা স্পঞ্জোসিল যা স্পঞ্জ জাতীয় যারা, তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে পরিফেরার মধ্যে কি দেখতে পাবো, সিম্পল ডিফিউশন দেখতে পাবো। টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, কলা স্তরীয় সংগঠনের মধ্যে নিডারিয়া, টিনোফোরা, এদের মধ্যে কি এটাকে বলা হয় সিলেন্ট্রেটা বা নিডারিয়া, এটাকে হচ্ছে টিনোফোরা। তাহলে এদের মধ্যে কি দেখতে পাবো, এদের মধ্যে সেম আমরা দেখতে পাবো কি না সিম্পল ডিফিউশন। তারপরে আমরা কি দেখতে পাবো, অর্গ্যান লেভেল অফ অর্গানাইজেশন। অর্গ্যান লেভেল অফ অর্গানাইজেশন শুধুমাত্র একটাই দেখতে পাওয়া যায় আমাদের, তোমাদের এই যে এটা তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে যে স্যার টিস্যু লেভেল অর্গানাইজেশন কি, অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন কি, এগুলো কি না, এগুলো আছে অ্যানিমাল কিংডম চ্যাপ্টারে, যেটা আমি পড়াবো দেরিতে। দেরিতে বলতে যখন পড়াবো বুঝতে পারবে। তো এখন এটা একটু জেনে নাও যে অর্গ্যান লেভেল অফ অর্গানাইজেশন কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, প্ল্যাটি হেলমেন্থিসের মধ্যে দেখতে পাওয়া যায়। এরাও কি করে না, এরাও সিম্পল ডিফিউশনের দ্বারা, ব্যাপন প্রক্রিয়া দ্বারা কি করে না রেসপিরেশনটাকে কমপ্লিট করে। তারপরে কি দেখবো, অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন কি, কাদের মধ্যে দেখবো আমরা, তা একটা জিনিস মাথায় রাখবে, এখানে একটা স্টার মার্ক দিয়ে রাখবে যে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, আর হচ্ছে কি না অর্গ্যান লেভেল অফ অর্গানাইজেশন। এদের মধ্যে প্রথম কি না, সেলুলারের মধ্যে এদের মধ্যে কি দেখতে পাওয়া যায়, সিম্পল ডিফিউশন। টিস্যুর মধ্যে কি দেখতে পাওয়া যায়, সিম্পল ডিফিউশন। অর্গ্যানের মধ্যে কি দেখতে পাওয়া যায়, সিম্পল ডিফিউশন। অর্গ্যান সিস্টেমের মধ্যে একটাই প্রাণী আছে যার মধ্যে কি অ্যাসহেলমিনথিস, তাদের মধ্যে দেখতে পাওয়া যায় কি সিম্পল ডিফিউশন, বাদ বাকি আর কিন্তু কোনো নয়। অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এখানোডার্মাটা, হেমিকর্ডাটা, এদের মধ্যে কিন্তু সিম্পল ডিফিউশন নয়। শুধুমাত্র অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশনের আন্ডারে একমাত্র অ্যাসহেলমিনথিস, এটা শুধুমাত্র সিম্পল ডিফিউশন বা সাধারণ ব্যাপন দ্বারা তার রেসপিরেশনটাকে কমপ্লিট করে। তাহলে কি দেখলাম, এরপরে কি দেখবো না, এরপরে দেখবো অ্যানিলিডা কি করে, ময়েস্ট কিউটিকেল দ্বারা রেসপিরেশন কমপ্লিট করে। আর্থ্রোপোডা কি করবে, বুক গিলস, বুক লাংস ইত্যাদি দ্বারা কি রেসপিরেশন কমপ্লিট করে। একাইনোডার্মাটা কি না, একাইনোডার্মাটা টিউব ফিড বা নালিকা বাহু দ্বারা কি করে না, নালিকা বাহু দ্বারা তার রেসপিরেশনটাকে কমপ্লিট করে। আর হেমিকর্ডাটা কি, হেমিকর্ডাটা তার গিলস বা ফুলকা দ্বারা রেসপিরেশনটা কমপ্লিট করে। দেন আবার চলে আসবো কি, দেন চলে আসবো কর্ডাটা। না, কর্ডাটার মধ্যে আছে ফিশ, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। ফিশের মধ্যে বা মাছের মধ্যে তোমরা আগেই জানো যে মাছের মধ্যে কি থাকে না, ফুলকা থাকে, ফুলকা দ্বারা রেসপিরেশনটাকে কমপ্লিট করে। তাহলে মাছের মধ্যে কি দেখবো, মাছের মধ্যে আমরা ফুলকা দেখবো অর্থাৎ গিলস দেখবো। অ্যামফিবিয়ানদের মধ্যে কি দেখবো, অ্যামফিবিয়ান বা উভচর প্রাণীদের মধ্যে কি দেখবো না, তোমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমরা ফ্রগ সম্বন্ধে জানবে বা ব্যাঙের সম্বন্ধে জানবে। তখন তোমরা কি জানবে না,
অ্যামফিবিয়ান এরা 3 প্রকার রেসপিরেশন করতে পারে। এক হচ্ছে কি গিলস দ্বারাও করতে পারে, মানে মাছেদের মতো রেসপিরেশন করতে পারে। এক হচ্ছে লাংস দ্বারা রেসপিরেশন করতে পারে, মানে আমাদের মতো রেসপিরেশন করতে পারে। এক হচ্ছে স্কিন দ্বারাও রেসপিরেশন করতে পারে। তাহলে এটা একটা ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস যে অ্যামফিবিয়ান 3 প্রকার রেসপিরেশন করতে পারে। সব প্রকার রেসপিরেশন সে করতে পারে, কোনো চাপ নেই। গিলস দ্বারা, ফুলকা দ্বারা করতে পারে, লাংস দ্বারা করতে পারে, স্কিন দ্বারা করতে পারে, সব জায়গায় সে করতে পারে। তারপরে কি না রেপটিলিয়া, অ্যাভিস আর ম্যামেলিয়া। রেপটিলিয়া মানে পাখি, পক্ষী, সরি রেপটিলিয়া মানে সরীসৃপ, অ্যাভিস মানে পক্ষী, আর ম্যামেলিয়া ম্যামালস মানে কি আমরা মানুষেরা। তাহলে কি লাংস দ্বারা রেসপিরেশন করে। তাহলে হয়ে গেল রেসপিরেটরি স্ট্রাকচার। রেসপিরেটরি স্ট্রাকচারের মধ্যে আরেকবার প্রথম থেকে বলে যে রেসপিরেটরি স্ট্রাকচারের মধ্যে দুটো বেসিসে ভাগ করা হয়েছে। এক হচ্ছে হ্যাবিটেট, এক হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। হ্যাবিটেটের মধ্যে দুটো ভাগে ভাগ করেছে, এক হচ্ছে কি টেরিস্ট্রিয়াল, এক হচ্ছে কি অ্যাকোয়াটিক। টেরিস্ট্রিয়ালের মধ্যে যে রেসপিরেশন হয় তাকে কি রেসপিরেশন বলা হয়? তাকে বলা হয় পালমোনারি রেসপিরেশন। আর অ্যাকোয়াটিকের মধ্যে যে রেসপিরেশন হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ব্রঙ্কিওল রেসপিরেশন। হ্যাবিটেটের মধ্যে কি না লেভেল অফ অর্গানাইজেশনের মধ্যে কি না লেভেল অফ অর্গানাইজেশনের মধ্যে আবার 4টি ভাগে ভাগ হয়েছে। এক হচ্ছে কি টিস্যু, এক হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, অর্গান লেভেল অফ অর্গানাইজেশন আর অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। তো এটাই হচ্ছে পুরো চার্ট। তোমাদের যদি প্রয়োজন থাকে তো এটা তুলে নিতে পারো। নেক্সট আমরা এবার রেসপিরেটরি স্টেপস এর দিকে এগোবো। তো আমি এটা মুছলাম, তোমরা ভিডিওটা পজ করে এটা তুলে নিতে পারো। এটা বোঝার কিছু নেই, জাস্ট একটু মনে রাখার জিনিস আছে, বোঝার মতো এখানে আর কিছু নেই। এরপরে আমরা কি দেখবো? তো ফার্স্ট পার্ট আমাদের আজকের ক্লাসের কমপ্লিট হয়ে গেল, রেসপিরেটরি স্ট্রাকচার। দেন আমরা কি দেখবো? দেন আমরা দেখবো রেসপিরেটরি স্টেপস। রেসপিরেটরি স্টেপস। স্যার রেসপিরেটরি স্টেপটা কি? রেসপিরেটরি স্টেপের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? আমরা তো O2টাকে আমাদের নিজেদের দেহে কালেক্ট করলাম। O2টা কোথায় যাবে, গিয়ে কি করবে, তারপর CO2টাই বা কোথা থেকে আসবে, এবং CO2টা এসে আমাদের দেহ কোথা থেকে উৎপন্ন হয়ে কোথা থেকে বেরোবে। তো সেটাই হচ্ছে আজকে রেসপিরেটরি স্টেপ। তো ফার্স্ট আমরা যেটা দেখবো, আমি যেটা প্রথমেই বলছিলাম যে ফার্স্ট ব্রেথিং আমরা দেখবো। প্রথমে কি রেসপিরেটরি স্টেপের মধ্যে প্রথমে আমরা যদি O2টাকে যদি না কালেক্টই করতে পারলাম, O2টাকে যদি না আমরা সংগ্রহই না করতে পারলাম, তাহলে পুরো স্টেপটা বা পুরো প্রক্রিয়াটা ঘটবে কি করে? তাহলে প্রথমে আমাদের করতে হবে ব্রিথিং। প্রথমে আমাদের দেখতে হবে কিনা ব্রিথিং এর মধ্যে আমি আগেই বলেছি, ক্লাস একদম ফার্স্টেই বলেছি, দুটো পার্ট থাকে। এক হচ্ছে কি ইনহেলেশন, সেকেন্ড কি দেখবো? এক্সহেলেশন। ইন মানে মধ্যে, এক্স মানে বাইরে, এটা দিয়েও তোমরা মনে রাখতে পারো। ইনহেলেশন, এক্সহেলেশন। এটা কি না O2টা কালেক্ট হবে, এটা কি CO2টা বাইরে যাবে। O2টা কালেক্ট হবে, CO2টা বাইরে যাবে। বোঝা গেল? তাহলে ব্রিথিংটা বোঝা গেল। ব্রিথিং এর পর আচ্ছা O2টা তো কালেক্ট করে নিলাম, তারপরে কি হবে? তারপরে এক্সচেঞ্জ অফ গ্যাস হবে। তারপরে কি এক্সচেঞ্জ অফ গ্যাস। তোমাদের এনসিআরটি লাইন বাই লাইন এটার মধ্যে আছে, কোনো পয়েন্ট মিস হবে না, চাপ নেই, সব পুরোটাই এনসিআরটি ধরেই করানো হচ্ছে। তারপরে কি এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এক্সচেঞ্জ অফ গ্যাসেস কি? গ্যাসের আদান প্রদান। এটাও আবার দু প্রকারের হয়ে থাকে। এক হচ্ছে কি? এক হচ্ছে এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলাই ও পালমোনারি ক্যাপিলারি। তোমরা হয়তো বুঝতে এখন পারবে না, আমি যখন আরো চ্যাপ্টারের ভেতরে ঢুকবো তো তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা এখন একটু আমি লিখছি, একটু শুনে নাও। এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলাই অ্যান্ড পালমোনারি ক্যাপিলারি। তাহলে কি এক্সচেঞ্জের মধ্যে আমরা কি দেখবো? এক্সচেঞ্জের মধ্যে আমরা দুটো পার্ট দেখবো। এক হচ্ছে কি এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলাই। এক্সচেঞ্জ মানে কি? কোন কোন গ্যাসে আদান প্রদান হবে? আরে ভাই দুটো গ্যাসই তো থাকবে, O2 CO2, দুটোর মধ্যেই তো আদান প্রদান হবে। আর কোনো গ্যাস কি এর মধ্যে ইনভলভ আছে নাকি? দুটো গ্যাসে আদান প্রদান হবে। তো এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলাই, এটা আমি ছবি এঁকে দেখাবো পরে, ক্লাসের আরো একটু গভীরে যাওয়ার পর। তাহলে অ্যালভিওলাই অ্যান্ড পালমোনারি ক্যাপিলারি। তারপরে কি আছে না, তারপরে এক্সচেঞ্জ বিটুইন টিস্যু অ্যান্ড সিস্টেমেটিক ক্যাপিলারি। বোঝাবো, সবকিছু বলবো, ছবি এঁকে দেখাবো, চাপ নেই।
সিস্টেমেটিক ক্যাপিলারি। সিস্টেমেটিক ক্যাপিলারি, তাহলে কি এক্সচেঞ্জ অফ গ্যাসে প্রথমে আমরা দেখলাম ব্রিথিং, প্রথমে আমরা O2টাকে নিলাম, তারপরে আমরা এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ মানে কি আদান প্রদান করব। আমরা O2টাকে নেওয়ার পর কি করব না অ্যালভিওলাই এন্ড পালমোনারি ক্যাপিলারির মধ্যে এক্সচেঞ্জ করব, দেন হচ্ছে কি টিস্যু এন্ড সিস্টেমেটিক ক্যাপিলারির মধ্যে এক্সচেঞ্জ করব। চাপ নেই, পরবর্তীকালে বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা নেই। 3 নম্বর প্রসেস কি দেখব না 3 নম্বর দেখবো আমরা ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস এটা হচ্ছে এই যে পার্টটা, এটা ট্রান্সপোর্ট অফ গ্যাসেস এর পরে, ঠিক আছে, এই পার্টটা কোনো অসুবিধা নেই, এক জায়গায় লিখে দিলাম। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস কি এরপর ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। তাহলে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস কি না ট্রান্সপোর্ট হচ্ছে কি হবে O2 আর CO2 ট্রান্সপোর্টটা হবে কার কার মাধ্যমে, সেটা পরে আসবো, সেটা পরের ক্লাসে পরের পার্টে আসবো। তো ট্রান্সপোর্ট অফ গ্যাসেস মানে কি কার কার ট্রান্সপোর্ট হবে O2 and CO2 and CO2, O2 আর CO2 ট্রান্সপোর্ট হবে। মানে কি আমরা O2টাকে গ্রহণ করলাম, O2টাকে গ্রহণ করে আমাদের লাংসে নিলাম, লাংসের মধ্যে অ্যালভিওলি আছে, অ্যালভিওলাইটা কাকে করবে, অ্যালভিওলাইটা কি করবে, অ্যালভিওলাইটা পালমোনারি ক্যাপিলারিকে দেবে, পালমোনারি ক্যাপিলারি কাকে দেবে, পালমোনারি ক্যাপিলারি আবার কাকে দেবে না ব্লাডকে দেবে, ব্লাড আবার কি করবে ব্লাড নিয়ে যাবে কোথায় আমাদের দেহ থেকে আমাদের বিভিন্ন টিস্যুতে নিয়ে যাবে, টিস্যু কি করবে টিস্যু এবার রেসপিরেশন করবে, দেন হচ্ছে কি না টিস্যু এবার রেসপিরেশন করবে। 4 নম্বর হচ্ছে কি না রেসপিরেশন। রেসপিরেশন এই সব কিছু প্রসেসটা হয় লাস্ট একটাই জন্য, রেসপিরেশনের জন্য, আমাদের শক্তি উৎপন্ন করার জন্য। রেসপিরেশন 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 মানে কি আগেই বলেছি যে কোষস্থ খাদ্য গ্লুকোজ অক্সিজেনের সহযোগিতায় সম্পূর্ণরূপে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে এবং CO2 উৎপন্ন করে। এবার তোমরা বুঝতে পারলে যে CO2টা কোত্থেকে আসছে, স্যার O2টা তো আমরা গ্রহণ করছি, CO2 দেহের মধ্যে কোত্থেকে আসছে। এইভাবেই আসে যে O2 কোষস্থ খাদ্য গ্লুকোজ O2 প্লাস গ্লুকোজ C6H12O6 কি করবে না কোষস্থ খাদ্য গ্লুকোজ একে সম্পূর্ণরূপে জারিত করবে, করে কি করবে এটিপি তৈরি করবে প্লাস হচ্ছে CO2 তৈরি করবে, এটিপি তৈরি করবে প্লাস হচ্ছে CO2 তৈরি করবে। এই CO2টাই আমরা দেহের বাইরে বের করব, কিভাবে কোন স্টেপসের দ্বারা সেটা আসছি পরে। তাহলে বোঝা গেল, পুরো স্টেপটা বোঝা গেল। প্রথমে কি দেখবো না প্রথমে দেখবো ব্রিথিং। আমরা ব্রিথিং এর মধ্যে কি হয় এক্সহেলেশন ইনহেলেশন। ইনহেলেশন মানে কি প্রশ্বাসের মাধ্যমে O2টাকে ভেতরে ঢোকালাম, এক্সহেলেশন মানে কি CO2টাকে বাইরে বের করলাম। দেন আমরা কি দেখবো দেন হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস দেখবো। এক্সচেঞ্জ অফ গ্যাসেসটা কি না এক্সচেঞ্জ অফ গ্যাসেস দুই প্রকার হয়ে থাকে, এক হচ্ছে কি অ্যালভিওলাই আর পালমোনারি ক্যাপিলারি, দুই হচ্ছে কি টিস্যু আর সিস্টেমেটিক ক্যাপিলারি। তারপরে আমরা কি দেখবো ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস কি O2 আর CO2 এই দুটো গ্যাস ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ কি O2টা অ্যালভিওলাই থেকে টিস্যুতে যাবে, আবার CO2টা টিস্যুতে উৎপন্ন হয়, CO2টা টিস্যুতে উৎপন্ন হয় পুনরায় আবার অ্যালভিওলাইতে আসবে। তাহলে কি এরপরে কি না এরপরে আছে রেসপিরেশন। রেসপিরেশনের মধ্যে কি আছে আমরা বললাম যে কোষস্থ খাদ্য গ্লুকোজ অক্সিজেনের সহযোগিতায় সম্পূর্ণরূপে জারিত হয়ে এটিপি আর CO2 উৎপন্ন করে, এই CO2টাই আমরা দেহের বাইরে বের করি। তাহলে এই স্টেপটা আশা করি সবার বোঝা গেছে। নেক্সট আমরা কি দেখবো হিউম্যান রেসপিরেটরি সিস্টেম দেখবো। হিউম্যান রেসপিরেটরি এটা হয়ে গেল, তাহলে আমাদের আজকের ক্লাসের দুটো পার্ট হয়ে গেল, এক হচ্ছে রেসপিরেটরি স্ট্রাকচার, দুই হচ্ছে রেসপিরেটরি স্টেপস। এই 3টে থেকে 4টে স্টেপ ইনভলভ আছে, সবাই একটু দেখে নেবে সবাই। আমি এখন বুঝলাম। এরপর কি হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। হিউম্যান রেসপিরেটরি সিস্টেম দুটো পার্ট কমপ্লিট, 3 নম্বর পার্ট চলছে। হিউম্যান রেসপিরেটরি সিস্টেমটা কি আমরা O2টাকে আমাদের মধ্যে গ্রহণ করলাম, কোন পাথওয়ে দ্বারা যাবে গিয়ে কোথায় যাবে গিয়ে CO2টা আবার কোন পাথওয়ে দ্বারা আসবে, সেই পাথওয়েটাই এখানে আমরা ক্লিয়ার করব। তো ফার্স্ট দেখি পাথওয়ে, ফার্স্ট দেখব পাথওয়ে। পাথওয়ে কোন পাথওয়ে দ্বারা আমরা O2টাকে গ্রহণ করব আবার CO2টাকে বাইরে বের করব। তাহলে 1 নম্বর কি 14টা মতো পাথওয়ে আছে। তাহলে ফার্স্ট কি 1 নম্বর কি দেখব এক্সটার্নাল নস্ট্রিল। এক্সটার্নাল নস্ট্রিল এক্সটার্নাল নস্ট্রিল ছোট ছোট করে লিখছি, অনেকগুলো লিখতে হবে। এক্সটার্নাল নস্ট্রিল সেকেন্ড আমরা কি দেখব নাজাল চেম্বার। সেকেন্ড আমরা কি দেখব নাজাল চেম্বার। থার্ড কি দেখব
ইন্টারনাল নস্ট্রিল, ইন্টারনাল নস্ট্রিল, ইন্টারনাল নস্ট্রিল, নাকের ভেতরের পার্ট শেষ, মানে কি এক্সটার্নাল নস্ট্রিল বাইরে নাসারন্ধ্রটা, নাসাল নাজাল চেম্বার ভেতরে নাকের এই নাকের ভেতরে এই অংশটা, আর ইন্টারনাল নস্ট্রিল মানে নাকের আরেকটু ভেতরের অংশটা। 4 নম্বর কি দেখবো, 4 নম্বর কি দেখবো, ফ্যারিংস। 4 নম্বর কি দেখবো, ফ্যারিংস, ফ্যারিংস। 4 নম্বর কি দেখবো, ফ্যারিংস। এটা কি, এটা কি না, এটা হচ্ছে কমন প্যাসেজ অফ ফুড অ্যান্ড এয়ার। কমন প্যাসেজ সাধারণ একটা নালিকা যেখান দিয়ে ফুড মানে খাদ্যটাও আমরা গ্রহণ করি, আর যেখান দিয়ে মানে O2 বা বায়ুটাকেও আমরা গ্রহণ করি। তাহলে এটা কি না, এটা হচ্ছে, এটা এনসিইআরটি লাইনে মেনশন আছে, কমন প্যাসেজ, কমন প্যাসেজ, প্যাসেজ অফ অফ ফুড অ্যান্ড এয়ার। তাহলে এটা কি, তাহলে যদি কোশ্চেন পরীক্ষায় কোশ্চেন আছে যে কমন প্যাসেজটা কি, না সেটা কোথায় আছে, না সেটা ফ্যারিংস। ঠিক আছে, ফ্যারিংস কমন প্যাসেজ অফ ফুড অ্যান্ড এয়ার। এর মধ্যে কি থাকে না, এর মধ্যে আমরা খাদ্যনালী, আমাদের খাদ্যনালীটাও আছে, আর আবার হচ্ছে কি না আমাদের বায়ু নালীটা, অর্থাৎ বায়ুটা যেখান থেকে আমরা প্রবেশ করবো, খাদ্যটা যেখান থেকে প্রবেশ করবো, এটা হচ্ছে সেই কমন প্যাসেজ। এরপরে কি হয় না, এরপরে দুটো বিভক্ত হয়ে যায়। যদি দুটো বিভক্ত না হয়, যদি এক জায়গায় যারা কি হতো, তাহলে তো বিশ্রাম লেগে মারা যেতাম আমরা। মানে কি এরপর কি ফ্যারিংস থেকে দুটো পদ বিভক্ত হয়ে গেছে, এক হচ্ছে ইসোফেগাস আর দুই হচ্ছে ট্রাকিয়া। তাহলে আমরা দুই হচ্ছে ল্যারিংস, সরি ফ্যারিংস এর পর তারপরে কি যাবে না, ফ্যারিংস এর পরে ল্যারিংস আছে, কিন্তু ফুডটা যাবে হচ্ছে এয়ারটা যাবে হচ্ছে ট্রাকিয়ার মাধ্যমে, তারপরে খাওয়ারটা যাবে হচ্ছে কি না ইসোফেগাসের মাধ্যমে। ইসোফেগাসে গিয়ে তারপর কি আছে, সেখানে তোমরা পড়বে হচ্ছে এপিগ্লটিস, গ্লটিস আছে, গ্লটিসের উপরে যে একটা ঢাকনা মতো কভার আছে তাকে এপিগ্লটিস বলা হয়। এই এপিগ্লটিসটা কোনো রকম খুলে গেলে আমাদের ফুডটা বায়ুথলিতে প্রবেশ করে যায়, যার ফলে আমরা বিষম খেয়ে যাই। সেটা পরের কথা, সেটা তোমাদের এখানে নেই, মেনশন নেই। তো তারপরে কি দেখবো, ফ্যারিংস দেখলাম, তারপরে কি দেখবো, ল্যারিংস। তারপরে কি দেখবো, ল্যারিংস। তারপরে কি দেখবো, ল্যারিংস। এটা কি না, এটা হচ্ছে সাউন্ড বক্স। আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, এই যে কণ্ঠস্বরটা তোমরা পাচ্ছ, এটা প্রডিউসড হয় বা এটা উৎপন্ন হয় এই ল্যারিংসে, সাউন্ড বক্স, সাউন্ড বক্স, সাউন্ড বক্স। তারপরে কি দেখবো, 6 নম্বরে কি দেখবো না, 6 নম্বরে দেখবো প্রাইমারি ব্রঙ্কি। 6 নম্বরে দেখবো কি, প্রাইমারি ব্রঙ্কি। এটা প্রাইমারি 1 ডিগ্রি ব্রঙ্কি, প্রাইমারি ব্রঙ্কি, প্রাইমারি ব্রঙ্কি। দেন হচ্ছে কি সেকেন্ডারি ব্রঙ্কি, সেকেন্ডারি ব্রঙ্কি, সেকেন্ডারি ব্রঙ্কি। 8 নম্বরে দেখবো টার্সিয়ারি ব্রঙ্কি। এটা মানে 3-এর উপর ডিগ্রি, এটাকে টার্সিয়ারি ব্রঙ্কি বলা হয়, টার্সিয়ারি ব্রঙ্কি। সরি 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 ল্যারিংসের পরে আরেকটা লিখে নাও, ল্যারিংসের পরে আরেকটা আছে, ল্যারিংসের একদম পরে আরেকটা আছে ট্রাকিয়া, ট্রাকিয়া। একটা জিনিস তোমাদের এখানে লিখবো বলে আসলাম, তাই জন্য মনে পড়লো, ট্রাকিয়া। ফ্যারিংসের পরে কি থাকে না, ট্রাকিয়া। ফ্যারিংসের পরে কি থাকে না, ট্রাকিয়া। এখানে কি আছে না, এখান থেকেই সি শেপ কার্টিলেজ, সি শেপ কার্টিলেজ মানে ধরো এই একটা গলার অংশ, এই হচ্ছে নালিকা, এই সি শেপ কার্টিলেজ গুলো, সি শেপ কার্টিলেজ গুলো এখান থেকে শুরু হয়। স্যার কেন শুরু হয়, সি শেপ কার্টিলেজ কেন থাকে, যদি না থাকে কি হতো না, সি শেপ কার্টিলেজ থাকে এই কারণে যাতে এই যে নালিকাটা পরস্পরের সঙ্গে কোল্যাপস না করে যেতে পারে, এই নালিকাটা পরস্পরের সঙ্গে বন্ধ না হয়ে যেতে পারে, তার জন্য সি শেপ কার্টিলেজটা তাকে কি করে না, তাকে বাতাস বা খাদ্য যাই হোক না কেন আদান প্রদানের জন্য সহায়তা করে এই সি শেপ কার্টিলেজ। যদি না থাকতো কি হতো না, সি শেপ কার্টিলেজ যদি না থাকতো, এই নালিকাটা কি হতো পরস্পরের সঙ্গে কোল্যাপস করে যেত, বন্ধ হয়ে যেত, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে আর পারতাম না। তাহলে কি থাকে না, সি শেপ কার্টিলেজ, সি শেপড, সি শেপড কার্টিলেজ, স্টার্ড হেয়ার। এখান থেকে সি শেপ কার্টিলেজ, ট্রাকিয়া থেকে সি শেপ কার্টিলেজ শুরু হয়, এগুলোর মধ্যে সবকিছুর মধ্যে থাকে। তারপরে আমরা কি দেখবো, আচ্ছা এটা কত নম্বর হলো, এটা হচ্ছে 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটা হচ্ছে 9 নম্বর। তারপরে 10 নম্বরে কি দেখবো আমরা না, 10 নম্বরে দেখবো আমরা ইনিশিয়াল ব্রঙ্কিওল, ইনিশিয়াল ব্রঙ্কিওল, ইনিশিয়াল, ইনিশিয়াল ব্রঙ্কিওল, ইনিশিয়াল ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল, ইনিশিয়াল ব্রঙ্কিওল। কারেন্ট চলে গেছিল, কারেন্ট আসছে, তাই জন্য লাইটটা তোমরা একটু বেশি পাবে।
ইনিশিয়াল ব্রঙ্কিওল। তারপরে 11 নম্বরে কি দেখবো আমরা, না 11 নম্বরে দেখবো আমরা টার্মিনাল ব্রঙ্কিওল। টার্মিনাল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল। আচ্ছা বলে দেই, এই যে সি সেপ কার্টিলেজ ট্রাকিয়া থেকে স্টার্ট, ইনিশিয়াল ব্রঙ্কিওলে গিয়ে ফিনিশ। কার্টিলেজ থেকে সি সেপ কার্টিলেজটা কোথা থেকে, না ট্রাকিয়া থেকে স্টার্ট, প্রাইমারি ব্রঙ্কিতে রয়েছে, সেকেন্ডারি ব্রঙ্কিতে রয়েছে, টার্সিয়ারি ব্রঙ্কিতে রয়েছে, ইনিশিয়াল ব্রঙ্কিওলে রয়েছে, বাট এখানে এই টার্মিনাল ব্রঙ্কিওলে সি সেপ কার্টিলেজটা নেই। এখানে গিয়েছে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে সি সেপ কার্টিলেজ কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত, না ট্রাকিয়া থেকে ইনিশিয়াল ব্রঙ্কিওল পর্যন্ত বিস্তৃত হচ্ছে সি সেপ কার্টিলেজ, টার্মিনাল ব্রঙ্কিওলে কিন্তু আর নেই। দেন কি 11 নম্বর হয়ে গেল। তারপরে কি না, তারপরে 12 নম্বর কি দেখবো আমরা, রেসপিরেটরি ব্রঙ্কিওল। 12 নম্বর কি দেখবো আমরা, রেসপিরেটরি ব্রঙ্কিওল। রেসপিরেটরি ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল। আচ্ছা এটা তোমাদের এনসিইআরটি তে মেনশন নেই, এইটা তোমাদের এই যে রেসপিরেটরি ব্রঙ্কিওলটা এনসিইআরটি নট মেনশন ইন এনসিইআরটি, নট মেনশন ইন এনসিইআরটি। এটা তোমাদের রেসপিরেটরি ব্রঙ্কিওলটা, এটা তোমাদের এনসিইআরটি মেনশন নেই, তবু আমি বলে দিলাম তোমাদেরকে। আচ্ছা তারপরে কি 13 নম্বরে কি দেখবো আমরা, 13 নম্বরে দেখবো আমরা অ্যালভিওলার ডাক্ট। অ্যালভিওলার ডাক্ট। আর লাস্ট আমরা 14 নম্বরে কি দেখবো, 14 নম্বরে আমার মামার বাড়ি, তো 14 নম্বরে আমরা কি দেখবো, না 14 নম্বরে দেখবো হচ্ছে অ্যালভিওলাই। হয়ে গেল। তো এটা হচ্ছে রেসপিরেটরি, হিউম্যান রেসপিরেটরি পাথওয়ে, এতগুলো রয়েছে। প্রথম থেকে আরেকবার বলছি, ফার্স্ট রয়েছে এক্সটার্নাল নস্ট্রিল, সেকেন্ড রয়েছে নাজাল চেম্বার, থার্ড রয়েছে ইন্টারনাল নস্ট্রিল, ফোর্থ রয়েছে ফ্যারিংস যেটা কমন প্যাসেজ অফ ফুড অ্যান্ড এয়ার, খাদ্য এবং বায়ুর হচ্ছে কমন প্যাসেজ যেটা, তারপর খাদ্যটা চলে যায় তোমার হচ্ছে ইসোফেগাসে, আর বায়ুটা চলে আসে কোথায়, না ট্রাকিয়াতে। দেন হচ্ছে কি না ফ্যারিংসের পরে কি না ল্যারিংস। আমি যে তোমাদেরকে কথা বলছি এই যে সাউন্ডটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে, না ল্যারিংস থেকে, সাউন্ড বক্স বলা হয়। তারপরে কি না তারপরে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কি, সেকেন্ডারি ব্রঙ্কি, টার্সিয়ারি ব্রঙ্কি, ইনিশিয়াল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলাই। আচ্ছা তারপরে আমি কি বললাম যে সি সেপ কার্টিলেজটা কেন থাকে, না সি সেপ কার্টিলেজটা থাকে এই কারণে যাতে নালিকাগুলো পরস্পরের সঙ্গে কোল্যাপস না করে যায়, বন্ধ না হয়ে যায়, তার জন্য কি থাকে না সি সেপ কার্টিলেজটা থাকে। কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত, আবার মনে করো যে ট্রাকিয়া বলেছিলাম, ট্রাকিয়া থেকে সি সেপ কার্টিলেজটা স্টার্ট, সি সেপ কার্টিলেজটা এখান থেকে স্টার্ট, কোথায় গিয়ে শেষ হচ্ছে, না শেষ হচ্ছে রেসপিরেটরি, শেষ হচ্ছে ইনিশিয়াল ব্রঙ্কিওলে। ট্রাকিয়া থেকে সি সেপ কার্টিলেজ স্টার্ট, শেষ হচ্ছে ইনিশিয়াল ব্রঙ্কিওল। তারপরে কি বললাম, তারপরে টার্মিনাল ব্রঙ্কিওল যেখানে কি না সি সেপ কার্টিলেজটা নেই। তারপরে কি না রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলাই। রেসপিরেটরি ব্রঙ্কিওলটা নট মেনশন ইন এনসিইআরটি তোমাদের দেওয়া নেই। তো এই হচ্ছে আমাদের হিউম্যান রেসপিরেটরি স্ট্রাকচার বা হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের পাথওয়ে, পুরো নাক থেকে ইসোফেগাস মানে অ্যালভিওলার পর্যন্ত, লাংস পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। তো এটা তোমাদের প্রয়োজন থাকলে তোমরা তুলে নিতে পারো ভিডিও পজ করে, আমি এখন এটা মুছলাম, নেক্সট পার্টে এগোবো। আচ্ছা হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমরা প্রথমে দেখে নিলাম পাথওয়ে, দেন আমরা কি দেখবো, দেন হচ্ছে মোস্ট ভাইটাল পার্ট অফ আওয়ার রেসপিরেটরি সিস্টেম, দ্যাট ইজ লাংস। দ্যাট ইজ লাংস। লাংস মানে ফুসফুস, যেটা আমাদের সব থেকে ভাইটাল ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার রেসপিরেটরি সিস্টেম, যেটা হচ্ছে ফুসফুস। কোথায় অবস্থান করে, না অবস্থানটা হচ্ছে আমাদের যে থোরাসিক চেম্বার আছে, থোরাসিক চেম্বার এর কতগুলো পার্ট আছে, সেই থোরাসিক চেম্বারের মধ্যে আমাদের অবস্থান করে। থোরাসিক চেম্বারের মধ্যে মানে কি, থোরাসিক চেম্বারের মধ্যে কি কি পার্ট আছে, তো ফার্স্ট আমরা দেখব ডরসালি,
ডরসালি, ডরসালি, ডরসালি কি দেখবো? ডরসালি মানে কি? পৃষ্ঠদেশ। ভেন্ট্রালি মানে কি? অঙ্কদেশ। তাহলে আমাদের পৃষ্ঠদেশে মানে আমাদের এই পিঠের কাছে কি রয়েছে? না এই পিঠের কাছে রয়েছে আমাদের ভার্টিব্রাল কলম, ভার্টিব্রাল কলম, ভিসি। কি রয়েছে? ভার্টিব্রাল কলম। দেন হচ্ছে কি না, দেন হচ্ছে আমাদের কি দেখবো না, অঙ্কদেশ বা ভেন্ট্রালি, ভেন্ট্রালি। ভেন্ট্রালি কি রয়েছে না, ভেন্ট্রালি রয়েছে স্টারনাম, যার সঙ্গে রিবস গুলো অ্যাটাচ থাকে। রিবস মানে এই যে আমাদের পাঁজর আছে না, পাঁজর, যার সঙ্গে রিবসটা অ্যাটাচ থাকে তাকে বলা হয় কি না স্টারনাম, স্টারনাম, স্টারনাম। আচ্ছা, তারপরে কি ল্যাটারালি, ল্যাটারালি মানে কি? এই হরাইজেন্টালি, হরাইজেন্টালি। এরপরে কি না ল্যাটারালি, ল্যাটারালি কি আছে? ল্যাটারালি আছে হচ্ছে রিবস, রিবস মানে কি? পাঁজর, এই যে এই যে এই যে পাঁজর। তারপরে কি না বিলো, নিচে, তার নিচে কি আছে? বিলো মানে লাংসের নিচে কি আছে? বিলো কি আছে? ডায়াফ্রাম। ডায়াফ্রামটা কি সেটা পরে আসছে। ডায়াফ্রাম, ডায়াফ্রাম। তাহলে কি থোরাসিক চেম্বারের মধ্যে কি কি পার্ট দেখলাম আমরা? থোরাসিক চেম্বারের মধ্যে ডরসালি বা তোমার হচ্ছে পৃষ্ঠদেশে কি থাকে? ভার্টিব্রাল কলম থাকে। ভেন্ট্রালি বা অঙ্কদেশে কি থাকে? স্টারনাম থাকে, স্টারনাম থাকে। ল্যাটারালি কি থাকে? হরাইজেন্টালি কি থাকে না রিবস থাকে বা পাঁজর থাকে। বিলো বা এর নিচে কি থাকে? লাংসের নিচে কি থাকে? ডায়াফ্রাম। হয়ে গেল। তো এরই মাঝখানে অবস্থান করে হচ্ছে কি লাংস। এর একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি? ভার্টিব্রাল কলম। এটা কি? স্টারনাম। আমি এসটি লিখলাম, ঠিক আছে। তাহলে এর থেকে রিবস গুলো কি হচ্ছে না, এর থেকে রিবস গুলো বেরোচ্ছে, এর থেকে রিবস গুলো বেরোচ্ছে, এর থেকে রিবস গুলো বেরোচ্ছে। এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে রিবস বা পাঁজর, এগুলো হচ্ছে রিবস বা পাঁজর, এগুলো হচ্ছে রিবস বা পাঁজর। এর নিচে কি থাকে না, এর নিচে আমি বললাম কি থাকে? বিলো কি থাকে না, এটা হচ্ছে ডায়াফ্রাম, 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 ডায়াফ্রাম। একে দেখতে কেমন? একে দেখতে কেমন? এটা এটা ডোম শেপড, ডোম শেপড, ডোম শেপড। এটা কিরকম দেখতে না, একে দেখতে হচ্ছে ডোম শেপ। তাহলে এটা কি? এটা কোথায় আছে? এটা কিন্তু পেছনে আছে, পৃষ্ঠদেশে, মানে এই সব জায়গায় আছে। এটা কি থাকে? ভার্টিব্রাল কলম। তারপরে কি এটা ভেতর মাঝখানে সামনে কি আছে বা অঙ্কদেশে কি আছে? স্টারনাম। তারপরে কি আছে না ল্যাটারালি কি থাকে না রিবস বা পাঁজর, আর নিচে কি থাকে? ডায়াফ্রাম। এরই মাঝখানে বা এরই মধ্যে অবস্থান করে কি না আমাদের লাংস বা ফুসফুস। ফুসফুসের ফুসফুসের সংখ্যা কটা? নাম্বার কটা? ফুসফুসের নাম্বার কটা না, নাম্বার হচ্ছে দুটো, নাম্বার হচ্ছে দুটি। কি কি? রাইট লাংস, লেফট লাংস, ডান ফুসফুস, বাম ফুসফুস। ডান ফুসফুসটা অপেক্ষাকৃত কি হয় না, বড় হয়ে থাকে। ডান ফুসফুসটা অপেক্ষাকৃত কি হয়ে থাকে? বড় হয়ে থাকে। ডান ফুসফুসটা কি না, ডান ফুসফুসটা অপেক্ষাকৃত কি হয়ে থাকে? বড় হয়ে থাকে। ডান ফুসফুসটা অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। আর এর ফুসফুস, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে কোনো সেন্সিটিভ অর্গান আছে মানে তার বাইরে কিছু না কিছু পর্দা থাকবে তাকে বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য। যে কোনো কিছু, আমাদের মাথার আছে, মাথার কি, মাথার আবরণকে কি বলে? মেনিনজেস। আমাদের হার্ট একটা সেন্সিটিভ অর্গান, তার আবরণকে কি বলে? পেরিকার্ডিয়াম। আমাদের কিডনি একটা সেন্সিটিভ অর্গান, তার আবরণকে কি বলে? পেরিটোনিয়াম। তেমনই ফুসফুসের আবরণী রয়েছে যার নাম হচ্ছে প্লিউরা। এর বাইরে যে আবরণীটা রয়েছে, এর বাইরে যে আবরণীটা রয়েছে তাকে বলা হয় কি? প্লিউরা, প্লিউরা। এটা আবার দুটো রয়েছে, এটা আবার দুটো রয়েছে। এক হচ্ছে প্যারাইটাল প্লিউরা, দুই হচ্ছে ভিসেরাল প্লুরা। তাহলে প্লুরা কি না, প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণী। এটা আবার কয় প্রকার? এটা আবার দুই প্রকার। এক হচ্ছে কি না প্যারাইটাল প্লুরা, দুই হচ্ছে কি না ভিসেরাল প্লুরা। প্যারাইটাল প্লুরাটা কোথায় অবস্থান করে না, প্যারাইটাল প্লুরাটা হচ্ছে বাইরে অবস্থান করে, ফুসফুসের বাইরে অবস্থান করে। আর ভিসেরাল প্লুরাটা কোথায় অবস্থান করে না, ভিসেরাল প্লুরাটা অবস্থান করে হচ্ছে তোমার ফুসফুসের ভেতরে। তাহলে প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা। দেন আমরা আবার একটা পয়েন্টে আসবো, যে প্লিউরাল ফ্লুইড, প্লিউরাল
ফ্লুইড, এটা আবার কি? প্লিউরাল তরল, এটা আবার কি? না এটা রয়েছে, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে এইখানে, এই দুটোর মাঝখানে, এই দুটোর মাঝখানে প্লিউরাল ফ্লুইড, প্যারাইটাল প্লিউরা আর ভিসারাল প্লিউরা, এর দুটোর মাঝখানে রয়েছে প্লিউরাল ফ্লুইড। স্যার কেন রয়েছে, কারণটা কি? না বাইরের আঘাত বা বাইরের কোনো ঘর্ষণজনিত বাধা থেকে ফুসফুসকে রক্ষা করার জন্য ভেতরে রয়েছে প্লিউরাল ফ্লুইড। প্লিউরাল ফ্লুইড তাহলে কোথায় রয়েছে? প্যারাইটাল প্লিউরা আর ভিসারাল প্লিউরা মাঝখানে রয়েছে। কারণটা কি? বাইরের ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটা রয়েছে। তাহলে এটা আমি এবারে মুছলাম। আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই, তাহলে ফুসফুস কটা আছে? না ফুসফুস আমাদের দুটো আছে, এক হচ্ছে রাইট লাংস, এক হচ্ছে লেফট লাংস। তাহলে রাইট লাংস বা ডান ফুসফুস, লেফট লাংস বা বাম ফুসফুস। রাইট লাংসটা কি লেফট লাংসের থেকে অপেক্ষাকৃত একটু বড় হয়ে থাকে। ফুসফুসের তাহলে অবস্থানটা কোথায়? না থোরাসিক চেম্বার। আমি আগেই তোমাদের একটা ছক কেটে দেখিয়েছি যে তাদের মাঝখানে অবস্থান করে এটা ফুসফুস। ফুসফুসটা কি? না ফুসফুসটা একটা সেন্সিটিভ অর্গান, আর প্রতিটা সেন্সিটিভ অর্গানের বাইরে অবশ্যই আবরণী পর্দা থাকে। ফুসফুসের আবরণী পর্দা আছে, যার নাম কি? না যার নাম হচ্ছে প্লিউরা। প্লিউরাকে আবার দুই ভাগে ভাগ করেছে, এক হচ্ছে প্যারাইটাল প্লিউরা, দুই হচ্ছে ভিসারাল প্লিউরা। প্যারাইটাল প্লিউরাটা কি? না ফুসফুসের বাইরে থাকে, ভিসারাল প্লিউরাটা ফুসফুসের মধ্যে থাকে। এবারে কি? না প্যারাইটাল প্লিউরা ও ভিসারাল প্লিউরার মাঝখানে থাকে প্লিউরাল ফ্লুইড, যেটা কি করবে? না যেটা ঘর্ষণজনিত আঘাত থেকে লাংসকে বাঁচাবে। তারপরে কি? না তারপরে আমরা দেখবো একটা ছোট্ট পয়েন্ট তোমাদের এনসিইআরটি তে আছে, ছোট্ট পয়েন্ট কি? না প্রতিটা ফুসফুসে, ইচ লাংস, প্রতিটা ফুসফুস, ডান ফুসফুস বাম ফুসফুস, প্রতিটা ফুসফুস, ইচ লাংস, প্রতিটা ফুসফুসে 300 থেকে বা 300 মিলিয়ন এর বেশি, 300 মিলিয়ন এর বেশি কি থাকে? অ্যালভিওলাই থাকে, অ্যালভিওলাই থাকে। প্রতিটা ফুসফুসের 300 মিলিয়ন কি থাকে? 300 মিলিয়নের বেশি কি থাকে? অ্যালভিওলাই, অ্যালভিওলাই থাকে। এটা ছোট্ট একটা পয়েন্ট এনসিইআরটি। তো হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমরা কি দেখলাম? না প্রথমে আমরা দেখলাম কি? প্রথমে আমরা দেখলাম হচ্ছে পাথওয়ে, সেকেন্ড আমরা কি দেখলাম? না লাংস, দেন এবারে আমরা দেখবো কি? জোন, জোন। এবার কি আমরা দেখবো? জোন। জোনটা কি? কোনো কিছু বাড়িতে ধরো তোমাদের মাংস নিয়ে আসলো, তাহলে মাংসটাকে রান্না করার জন্য তাকে প্রথমে একবারে ওয়াশ বা ধুতে হবে, তারপরে কি তাকে ভালো করে বেশ রসিয়ে কষিয়ে বেশ মশলা মাখাতে হবে বা দাবাতে হবে, তারপরে কি না তারপরে মশলা কষানোর, তারপরে কড়াই তেল দিয়ে মশলা কষানো হবে, তারপরে কি না তারপরে মাংসটা যাবে রান্না করার জন্য। তেমনি 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 বায়ুটা ভেতরে আমাদের আসার পর, বায়ুটা ভেতরে আসার পর বায়ুটাকে বিশুদ্ধকরণ করতে হবে। বায়ুর মধ্যে যে সমস্ত মিউকাস গুলো রয়েছে সেগুলোকে বিশুদ্ধকরণ করতে হবে। সেগুলোকে বায়ুটাকে কি করতে হবে? না বায়ুটাকে আমাদের বডি টেম্পারেচারের, বায়ুটার টেম্পারেচার ধরো অন্য কিছু রয়েছে, আমাদের বডি টেম্পারেচারের সমতায় নেই, তাহলে বডি টেম্পারেচারে আনতে হবে, তারপরে কিনা তারপরে রেসপিরেটরি জোনে পাঠাতে হবে। তো সেই জন্য আমাদের দুটো জোন রয়েছে, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে দুটো জোন রয়েছে, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে দুটো জোন রয়েছে। কি 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 কি? না এক হচ্ছে কন্ডাক্টিং জোন, এক হচ্ছে কন্ডাক্টিং জোন, কন্ডাক্টিং জোন, এক হচ্ছে কন্ডাক্টিং জোন, দুই হচ্ছে কি? রেসপিরেটরি জোন, দুই হচ্ছে কি? রেসপিরেটরি জোন। এনসিইআরটি কোনো ছাড়া হবে না, মানে এনসিইআরটির প্রতিটা টপিক আলোচনা হবে। রেসপিরেটরি জোন, রেসপিরেটরি, রেসপিরেটরি জোন, রেসপিরেটরি জোন। আচ্ছা তাহলে এর কাজটা কি? কন্ডাক্টিং জোন কন্ডাক্ট করবে, পরবর্তী পর্যায়ে তাকে রেসপিরেশন হওয়ার জন্য তাকে কি করবে? না তাকে এগিয়ে দেবে, কন্ডাক্ট করবে। তাহলে এর কাজ কি? প্রথমে আমি বললাম হিউমিডিফিকেশন অফ এয়ার, এক নম্বর কাজ কি? হিউমিডিফিকেশন, হিউমিডিফিকেশন মানে মানে অফ এয়ার, বাতাসের কি না বাতাসের বিশুদ্ধিকরণটা এখানে হবে, হিউমিডিফিকেশন, ফিকেশন অফ এয়ার। দু নম্বর কি? না দু নম্বর ব্রিং এয়ার টু বডি টেম্পারেচার, মানে এয়ারটাকে বডি টেম্পারেচার আমাদের স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতে সহায়তা করবে। কি করবে? না ব্রিং এয়ার, ব্রিং এয়ার টু বডি টেম্পারেচার, টু বডি, বডি টেম্পারেচার, বডি টেম্পারেচার। তিন নম্বর কি? তিন নম্বর হচ্ছে কি? না ট্র্যাপ মিউকাস ফ্রম এয়ার, ট্র্যাপ মিউকাস মানে মিউকাস বা যে সমস্ত বিশুদ্ধ যে সমস্ত পদার্থ রয়েছে সেটাকে কি করবে? না বায়ু থেকে সরিয়ে নেবে। তাহলে কি? না ট্র্যাপ মিউকাস, ট্র্যাপ মিউকাস, মিউকাস ফ্রম এয়ার, ফ্রম এয়ার, ফ্রম এয়ার। তিনটে পয়েন্ট হয়ে গেল। লাস্ট পয়েন্ট 4 নম্বর পয়েন্ট কি করবে?
পরবর্তী পর্যায়ে প্রেরণ করবে, অর্থাৎ রেসপিরেটরি জোনে প্রেরণ করবে। তাহলে কি করবে না, রেসপিরেটরি জোনে প্রেরণ করবে। আচ্ছা, এর মধ্যে কি কি আছে না, এর মধ্যে কি কি আছে মানে কোন কোন পার্টস মিলে আমাদের কন্ডাক্টিং জোন। তাহলে প্রথমেই বলে রাখি কি থেকে শুরু হয় আমাদের কন্ডাক্টিং জোন না, কন্ডাক্টিং জোন শুরু হয় হচ্ছে ফার্স্ট এক্সটার্নাল নস্ট্রিল থেকে, এক্সটার্নাল নস্ট্রিল থেকে কত পর্যন্ত না, এক্সটার্নাল নস্ট্রিল থেকে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত। তাহলে কি, তাহলে কন্ডাক্টিং জোন কি করে, হিউমিডিফিকেশন অফ এয়ার করে, ব্রিং এয়ার টু বডি টেম্পারেচার, ট্র্যাপ মিউকাস ফ্রম এয়ার। কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত, মানে কোন কোন পার্টটা মিলিয়ে হচ্ছে কন্ডাক্টিং জোন না, এক্সটার্নাল নস্ট্রিল আর হচ্ছে এক্সটার্নাল নস্ট্রিল থেকে একদম প্রথম থেকে কোথায় না টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত। দেন হচ্ছে কি আছে না, দেন হচ্ছে রেসপিরেটরি। আচ্ছা, তারপরে কি করবে না, তারপরে এ কি করবে না, বাতাসটাকে সবকিছু ক্লিয়ার হয়ে গেল, সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর বাতাসটাকে প্রেরণ করবে। মাংসের যেমন কি হয় না, মাংসের সবকিছু দাবানো হয়ে গেল, ধোয়া হয়ে গেল, তারপরে কিনা কড়াই দেবে, তেমনই এ হচ্ছে সবকিছু করা হয়ে গেল, টেম্পারেচারে আনা হয়ে গেল, তারপরে কিনা হিউমিডিফিকেশন বা বিশুদ্ধীকরণ হয়ে গেল, তারপরে কি করবে না, রেসপিরেটরিতে কোথায় কি হবে না, রেসপিরেটরি জোনে প্রেরণ করবে। এটা আবার কতগুলো পার্টস নিয়ে গঠিত না, এটা হচ্ছে 3টে পার্টস নিয়ে গঠিত। এক হচ্ছে কি রেসপিরেটরি ব্রঙ্কিওলস, রেসপিরেটরি ব্রঙ্কিওলস প্লাস হচ্ছে অ্যালভিওলার ডাক্ট। 2 নম্বর কি না, 2 নম্বর হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার ডাক্ট। 3 নম্বর কি, 3 নম্বর কি অ্যালভিওলার ডাক্ট। 3 নম্বর কি না, 3 নম্বর হচ্ছে অ্যালভিওলাই, অ্যালভিওলাই। প্রথমে কি দেখলাম কন্ডাক্টিং জোন, যেটা কি, যেটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত, এক্সটার্নাল নস্ট্রিল থেকে না টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত। দেন হচ্ছে কি রেসপিরেটরি জোন, 3টে অংশ নিয়ে গঠিত, রেসপিরেটরি ব্রঙ্কিওলস, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলাই। হয়ে গেল। তাহলে হিউম্যান রেসপিরেশনের সিস্টেমটা আমরা জেনে গেলাম। তাহলে প্রথমে আমরা কি জানলাম না, প্রথমে আমরা জানলাম হচ্ছে পাথওয়ে জানলাম। দেন আমরা কি জানলাম না, দেন আমরা জানলাম লাংস সম্বন্ধে, লাংস কটা আছে, লাংস কি, লাংসের বাইরে কি আবরণী আছে, লাংস কোথায় অবস্থিত, লাংসের মধ্যে কটা অ্যালভিওলাই আছে সেটা জানলাম। দেন হচ্ছে আমরা কি জানলাম না, রেসপিরেটরি জোন সম্বন্ধে জানলাম, অর্থাৎ কি না কন্ডাক্টিং জোন আর রেসপিরেটরি জোন। প্রয়োজন থাকলে তুলে নিতে পারো, আমি এটা মুছলাম। তাহলে আমাদের আজকের ক্লাসের 3 নম্বর পার্টও কমপ্লিট হয়ে গেল, 3 নম্বর পার্টও কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট দেখলাম রেসপিরেটরি স্ট্রাকচার, দেন দেখলাম রেসপিরেটরি স্টেপস, দেন দেখলাম হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, দেন আমরা দেখব মেকানিজম অফ ব্রিথিং, ব্রিথিং এর মেকানিজম, ব্রিথিংটা হয় কিভাবে, এর কারণটা কি। তাহলে আমরা কি, তাহলে হেডিং দাও মেকানিজম অফ ব্রিথিং, মেকানিজম অফ ব্রিথিং। মেকানিজম অফ ব্রিথিং। তাহলে মেকানিজম অফ ব্রিথিংটা জানার আগে ফার্স্টে আমাদের জানতে হবে কিছু পেশি সম্বন্ধে। কি কি পেশি না, মাসল সম্বন্ধে আমাদের জানতে হবে। প্রথম পয়েন্ট কি, প্রথম পয়েন্ট হচ্ছে মাসল। কি কি মাসল না, এক হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রাম যেটা হচ্ছে মেজর রোল প্লে করে, যেটা মেজর। তারপরে কি আছে না, ইন্টারকস্টাল মাসল, ইন্টারকস্টাল, ICM, ইন্টারকস্টাল মাসল, ICM, ইন্টারকস্টাল মাসল, ইন্টারকস্টাল মাসল ICM। একে আবার দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল, দুই হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল। এক হচ্ছে কি, একে আবার দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে কি ইন্টারনাল ICM, দুই হচ্ছে কি EICM, EI। তাহলে কি মাসল আমাদের জানতে হবে, এক হচ্ছে ডায়াফ্রাম যেটা মেজর রোল প্লে করে, তারপরে কি ইন্টারকস্টাল মাসল। ইন্টারকস্টাল মাসলের মধ্যে কি আছে না, ইন্টারকস্টাল মাসলের মধ্যে আছে তোমার হচ্ছে ICM অর্থাৎ ইন্টারকস্টাল মাসল। একে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল, দুই হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল। তাহলে মাসল সম্বন্ধে আমরা জেনে নিলাম, তো এটা আমি এখন বুঝলাম। তারপরের পার্টে আমরা এগোবো। এটা হচ্ছে মেকানিজম অফ ব্রিথিং জানার আগে কিছু স্টেপস। তাহলে মাসল সম্বন্ধে জেনে নিলাম। দুই আমরা কি জানবো না, দুই তোমরা একটু ভৌত বিজ্ঞানে ফিরে যাও, ক্লাস 10 ভৌত বিজ্ঞানে ফিরে যেতে পারো বা কেমিস্ট্রির
ফার্স্ট অধ্যায় ফিরে যেতে পারো। কেমিস্ট্রি ফার্স্ট অধ্যায় বা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানে গ্যাসের রিঅ্যাকশন চ্যাপ্টারে আমরা কি দেখেছিলাম? বয়েলস ল কি ছিল না, বয়েলস ল ছিল হচ্ছে উষ্ণতা, গ্যাসের উষ্ণতা ও ভর বা নির্দিষ্ট ভরে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, এটা আমরা জেনেছিলাম। মানে কি ছিল? মানে ভি ভ্যারাইজাস 1/p। যখন স্যার বায়োলজিতে ফিজিক্যাল সায়েন্স কেন করাচ্ছেন? কারণ আছে, দেখতে থাকো। ভি ভ্যারাইজাস 1/p, তাহলে ভি ভ্যারাইজাস 1/p যখন কি না, যখন এম, এটা লেখা দরকার নেই তবু লিখে দিলাম, এম ও টি স্থির, টি কনস্ট্যান্ট। স্যার এটা কি কারণ আসবে না, এটার কারণ হচ্ছে ভি ভ্যারাইজাস 1/p, এটা আমাদের এটাই বোঝায় যে ভি বা আয়তন বাড়লে চাপ কমবে, চাপ বাড়লে আয়তন কমবে। কোনো জায়গায় আয়তন বাড়িয়ে দিলাম তার চাপটা কমে গেল, কোনো জায়গায় আয়তন কমিয়ে দিলাম তার চাপটা বেড়ে গেল। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট কি? কারণ আছে, লাগবে এটা। 3 নম্বর পয়েন্ট কি না, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা সবসময় বাতাসের ফ্লোটা কোন দিকে হয় আমরা কি জানি না, বাতাসের ফ্লোটা বা এয়ারের ফ্লোটা কোন দিকে হয়? হাই প্রেসার টু লো প্রেসার, হাই প্রেসার টু লো প্রেসার, উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপযুক্ত অঞ্চলে বাতাসের ফ্লোটা হয়ে থাকে। তাহলে এয়ার ফ্লো কোথা থেকে? এয়ার ফ্লো কোথা থেকে? হাই প্রেসার টু লো প্রেসার, তাহলে আমরা মেকানিজম অফ ব্রিথিং জানার আগে 3টে পার্ট আমরা জানলাম। এক হচ্ছে কি মাসেল সম্বন্ধে, মাসেলের মধ্যে দুটো আছে, ডায়াফ্রাম আর হচ্ছে কি ইন্টারকস্টাল মাসেল। ইন্টারকস্টাল মাসেলের মধ্যে বা দুটো আছে, এক হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, দুই হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। তারপরে আমরা কি জানলাম না, তারপরে আমরা বয়েলের সূত্র থেকে জেনেছি যে ভি ভ্যারাইজাস 1/p, চাপ বাড়লে আয়তন কমবে। এয়ার ফ্লোটা আমরা কি জানি, হাই প্রেসার টু লো প্রেসার, যেখানে হচ্ছে প্রেসার বেশি থাকে তো সেখান থেকে এয়ারটা কোথায় যাবে? লো প্রেসারের দিকে যাবে। এবার আসি মেকানিজম অফ ব্রিথিং, এবার আসি মেন পার্টে। মেন পার্টে কি ব্রিথিং এর মধ্যে আমরা কি জানি না, ব্রিথিং এর মধ্যে আমরা জানি যে দুটো পার্ট আছে। ব্রিথিং এর মধ্যে কি আছে? দুটো পার্ট হচ্ছে, এক হচ্ছে ইনহেলেশন, দুই হচ্ছে এক্সহেলেশন। তাহলে ব্রিথিং এর মধ্যে আমরা ইনহেলেশন এক্সহেলেশন আগেই জানি, তো আমরা আগে ইনহেলেশন, নর্মাল ইনহেলেশনের মেকানিজমটা দেখব। তাহলে কি নর্মাল ইনহেলেশন, এটা কিভাবে হয়ে থাকে? নর্মাল ইনহেলেশনটা কিভাবে হয়ে থাকে? দেখো, নর্মাল ইনহেলেশনটাকে আনার জন্য কি হবে না, আমাদের দেহের মধ্যে বা থোরাসিক চেম্বারে যে ডায়াফ্রামটা আছে, সেই ডায়াফ্রামটা কি হবে না, সেই ডায়াফ্রামটা কি হবে? ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করবে, ডায়াফ্রাম কন্ট্রাকশন, বুঝে যাবে, চাপ নেই। ডায়াফ্রাম কন্ট্রাকশন মানে কি? ডায়াফ্রামটা কিভাবে ছিল না, ডায়াফ্রামটা আমরা জানি কিরকম, ডোম শেপ ছিল, এরকম ডোম শেপ ছিল, কি হয়ে যাবে? কন্ট্রাকশন হয়ে কি হয়ে যাবে না, ফ্ল্যাট শেপ হয়ে যাবে, সোজা শেপ হয়ে যাবে। কি হবে এটা? ফ্ল্যাট শেপ, এরকম ফ্ল্যাট শেপ হয়ে যাবে। তাহলে কি ডায়াফ্রামটা কি হবে? ডায়াফ্রাম এরকম নর্মাল ইনহেলেশন বা একটা আমি হচ্ছে ভেতরে বায়ুটাকে নিতে চাই, তার জন্য আমাদের দেহের ভেতরে কি কি চেঞ্জেস আনতে হবে? প্রথমে কি ডায়াফ্রামটাকে কি করতে হবে না, ডায়াফ্রামটাকে করতে হবে হচ্ছে ডোম শেপ থেকে ফ্ল্যাট শেপ। ডায়াফ্রামটা কন্ট্রাকশন হবে, ডোম শেপ মানে এইভাবে ছিল, ডোম শেপ এইভাবে ছিল, এরকম সোজা হয়ে গেল, এইভাবে ছিল, এইভাবে সোজা হয়ে গেল। তার ফলে কি হলো না, এইভাবে থাকার ফলে আমাদের ভলিউমটা কম ছিল, কিন্তু সোজা হয়ে যাওয়ার পর কি হলো না, ভলিউমটা বেড়ে গেল। বাঁকা ভাবে আছে, ভলিউমটা কম ছিল, সোজা হয়ে গেল, ভলিউমটা বেড়ে গেল। তাহলে ভেতরে এখানের মধ্যে কি হলো না, ভলিউমটা ইনক্রিজ হলো। এর ফলে কি হলো? ভলিউম বেড়ে গেল, ভলিউম ইনক্রিজ। তারপরে কি দেখবো? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল, এ কি হবে না, এও কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হয়ে কি হবে না, কন্ট্রাকশন হয়ে আমাদের যে রিবস গুলো আছে, রিবস গুলো কি করবে? এটা বাইরের দিকে মুভ করবে। এই যে রিবস গুলো আমরা সহজে তোমরা দেখো না, যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি
এই নিঃশ্বাসটা নিলাম, কি হলো, পেটটা ফুলে গেল না, বুকটা বাইরে চলে এলো না? যার কেন হচ্ছে, কারণ এই যে রিবস গুলো যে আছে এটা বাইরের দিকে মুভ করতেছে। এই যে ডায়াফ্রামটা আছে এটা এরকম ছিল, এরকম হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমাদের দেহের ভিতরে ভলিউমটা ইনক্রিজ করতেছে, আমাদের থোরাসিক চেম্বারে ভলিউমটা ইনক্রিজ করতেছে। ভলিউম ইনক্রিজ করার পর কি হলো না, এটার ফলে কি হবে, কন্ট্রাকশন হবে, রিবস গুলো কি করবে, মুভমেন্ট দেখাবে, রিবস গুলো কি করবে না, মুভমেন্ট দেখাবে কার দিকে, টুয়ার্ডস আউটসাইড। রিবস মুভমেন্ট, মুভমেন্ট, মুভমেন্ট টুয়ার্ডস, টুয়ার্ডস আউটসাইড, আউটসাইড। রিবস গুলো কি করবে, বাইরের দিকে চলে, বাইরের দিকে চলন শুরু করবে। আর ডায়াফ্রামটা কি করবে না, ডায়াফ্রামটা হচ্ছে ডোম শেপ ছিল ফ্ল্যাট শেপ হয়ে যাবে, যার ফলে কি হবে না, এই যে ভেতরের যে ভলিউমটা, আমাদের এইখানে যে ভলিউমটা কম ছিল, নিঃশ্বাস নিলাম, ভলিউমটা বেড়ে গেল। কেন বেড়ে যাওয়ার কারণটা তোমরা জানতে পারলে? এবারে বেড়ে গেলে কি হবে, বেড়ে গেলে ভেতরের ভলিউমটা কি হচ্ছে, বেড়ে গেলে ভেতরের ভলিউমটা কি হচ্ছে, এই যে ভেতরের ভলিউমটা কি হচ্ছে, ভলিউমটা ইনক্রিজ হচ্ছে, ভলিউম ইনক্রিজ, ভলিউম ইনক্রিজ, যার ফলে কি আমরা সূত্র থেকে কি জেনেছিলাম, আমরা সূত্র থেকে কি জেনেছিলাম যে আয়তন বাড়লে চাপ কমবে, চাপ বাড়লে আয়তন কমবে, কিন্তু এখানে ভেতরে কি হচ্ছে, ভলিউমটা ইনক্রিজ করতেছে, ভলিউম বাড়তেছে, কি হবে, ভলিউম বাড়লে প্রেসার কমবে, ভলিউম বাড়লে প্রেসার কমবে, প্রেসার কমবে, ভলিউম বাড়লে প্রেসারটা কি হবে না, প্রেসার ডিক্রিজ হবে, ভলিউম ইনক্রিজ, প্রেসার ডিক্রিজ, বাইরের প্রেসার এটা হচ্ছে কি না, পি আউটসাইডটা কি হবে, পি আউটসাইডটা কি, পি আউটসাইডটা কি না, পি আউটসাইডটা অলরেডি বেশি, তাহলে পি আউটসাইড, তাহলে ভেতরে কি হলো না, ভেতরে সবকিছু, ভেতরে সবকিছু কি হলো না, হচ্ছে রিবসটা কি হলো না, রিবসটা হচ্ছে তোমার কন্ট্রাকশন করলো, বাইরে চলে গেল, ডায়াফ্রামটা কি করলো, ডোম শেপ ছিল ফ্ল্যাট হয়ে গেল, তাহলে কি হলো না, ভেতরে ভলিউমটা কি করলো না, ইনক্রিজ করলো, ভেতরে ভলিউম ইনক্রিজ, ভেতরে প্রেসার ডিক্রিজ, বাইরের প্রেসারটা কিন্তু অলরেডি বেশি আছে, তাহলে বাইরের প্রেসার বেশি, ভেতরের প্রেসার কম। আমরা কি জানি এয়ারের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হয়, এয়ারের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হয়, হাই প্রেসার টু লো প্রেসার, বাইরের বায়ুটা আমাদের দেহের মধ্যে ভেতরে প্রবেশ করবে, বাইরের বায়ুটা আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে নাসার নাক দিয়ে, নাসারন্ধ্র দিয়ে। তাহলে এর মেকানিজমটা কি দেখতে পেলাম না, ডায়াফ্রাম কন্ট্রাকশন হলো, ডায়াফ্রামটা ডোম শেপ ছিল ফ্ল্যাট হয়ে গেল, ইআইসিএম অর্থাৎ ইন্টারনাল ইন্টারকস্টাল মাসলটা কি হলো, কন্ট্রাকশন হলো, যার ফলে রিবস গুলো বাইরে চলে গেল, রিবস গুলো বাইরে চলে গেল, ডায়াফ্রামটা ফ্ল্যাট শেপ হয়ে গেল, যার ফলে ভেতরে ভলিউমটা ইনক্রিজ হচ্ছে, ভলিউম ইনক্রিজ মানে কি, বয়লের সূত্র থেকে আমরা কি জানি, ভলিউম ইনক্রিজ, প্রেসার ডিক্রিজ, তাহলে ভেতরের প্রেসার কম, বাইরের প্রেসার বেশি, বাইরের বায়ুটা ভেতরে ইন হবে, বাইরের বায়ুটা ভেতরে প্রবেশ করবে, হয়ে গেল। তো এটা হচ্ছে নর্মাল ইনহেলেশনের মেকানিজম। নর্মাল এক্সহেলেশন এর ঠিক বিপরীতটা হয়ে যাবে, দেখাচ্ছি কিভাবে, এটা মুছলাম আমি। নর্মাল এক্সহেলেশনে কি হবে, ডায়াফ্রামটা কন্ট্রাকশন করছিল, তাহলে এক্সহেলেশনে কি হবে, ডায়াফ্রামটা রিল্যাক্সড হবে, রিল্যাক্সড হবে, ডায়াফ্রামটা কি না রিল্যাক্সড হবে, রিল্যাক্সড হওয়ার পর কি হবে না, ডায়াফ্রামটা সরি ডায়াফ্রাম, ডায়াফ্রাম, ডায়াফ্রাম রিল্যাক্সড হবে, রিল্যাক্স হওয়ার মানে কি হচ্ছে না, ডায়াফ্রামটা কন্ট্রাকশন হয়ে কি হয়ে গেছিল, ফ্ল্যাট শেপ হয়ে গেছিল, সোজা শেপ হয়ে গেছিল, ফ্ল্যাট শেপ হয়ে গেছিল, ডায়াফ্রামটা রিল্যাক্স হওয়ার পর কি শেপ হবে না, পুনরায় আবার ডোম শেপ হবে, সোজা ছিল পুনরায় আবার ডোম শেপ বেঁকে যাচ্ছে, কি হচ্ছে দেখতে থাকো। তাহলে কি না, ডায়াফ্রামটা রিল্যাক্স ছিল, এই ডায়াফ্রামটা কন্ট্রাকশনে ছিল, রিল্যাক্স হয়ে গেল, তাহলে ডায়াফ্রামটা ফ্ল্যাট শেপ ছিল, ফ্ল্যাট শেপ ছিল, সরি ফ্ল্যাট শেপ ছিল, কি হলো না, এটা হচ্ছে ডোম শেপ, পুনরায় আবার তার নিজের আকৃতি ফিরে এলো, ডোম শেপে ফিরে এলো, তাহলে এটা ডায়াফ্রাম রিল্যাক্সড, ফ্ল্যাট শেপ টু ডোম শেপ। দেন আবার কি হবে না, দেন এখানে আবার কি হবে না, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলটা কি হবে, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলটা কি হবে না, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলটাও রিল্যাক্সড হবে, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলটাও কি হবে না, রিল্যাক্সড হবে, রিল্যাক্স হয়ে কি হবে, রিল্যাক্সড হয়ে কি হবে না, রিল্যাক্সড হয়ে হবে হচ্ছে এই যে বাইরে আমাদের যে রিবস গুলো যে বেরিয়ে গেছিল না, বাইরে যে রিবস গুলো বেরিয়ে গেছিল, ভলিউমটা ইনক্রিজ হয়েছিল, ডায়াফ্রামটা কি ছিল, ফ্ল্যাট ছিল, ডোম হয়ে গেল, আর রিবস গুলো কি বাইরে ছিল, ভেতরে ছিল, তাহলে ভেতরে ভলিউমটা আলটিমেটলি কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, তাহলে ভেতরের ভলিউমটা আলটিমেটলি কি হচ্ছে, তাহলে রিবস, রিবস, রিবস মুভমেন্ট, মুভমেন্ট টুয়ার্ডস, টুয়ার্ডস ইনসাইড, টুয়ার্ডস
ইনসাইড। তাহলে রিবসের মুভমেন্টটা কি, ইনসাইডে, ডায়াফ্রামের এটা কি না রিল্যাক্সড হলো, ডোম থেকে ফ্ল্যাটে হলো, যার ফলে কি হলো আলটিমেটলি রেজাল্টটা কি হলো, আলটিমেটলি রেজাল্ট হলো হচ্ছে ভলিউমটা ভেতরে কি হলো না, ভলিউমটা ভেতরে কি হলো ডিক্রিজ করলো। তাহলে বয়েলের সূত্র আবার মনে করো যে ভলিউম ডিক্রিজ, ভলিউম কমছে, আয়তন কমছে, চাপ কি হবে বাড়বে। তাহলে চাপ কি হবে, তাহলে ভলিউম কমলো, চাপ কি হবে বাড়বে, চাপ কি হবে বাড়বে, চাপ বাড়বে, এটা এটা ডিক্রিজ এটা ইনক্রিজ। তাহলে ভলিউম কমলো চাপ বাড়লো, তাহলে বাইরের চাপটা কি হবে না প্রেসার আউটসাইড, পি আউট। তাহলে পি আউটটা কি হবে না এর চাপের থেকে পি আউট, অর্থাৎ ইনসাইডে চাপের থেকে বা ভেতরে চাপের থেকে বাইরের চাপটা তুলনামূলকভাবে কি হবে না কম হবে, যার ফলে এয়ারটা কোথা থেকে কোথায় ফ্লো হবে না, এয়ারটা বাইরের প্রেসার ভেতরের প্রেসার কি বেশি, তাহলে বেশি থেকে কমের দিকে ফ্লো হবে, বেশি থেকে কমের দিকে ফ্লো হবে। এইভাবে বাইরের ভেতরে যে বাতাসটা সেটা কি হবে বাইরে চলে যাবে। প্রথমে আমরা কি করলাম বাইরের বাতাসটাকে ভেতরে নিয়ে আসলাম, তারপরে আমরা কি করলাম ভেতরের বাতাসটাকে বাইরে নিয়ে গেলাম। এটাই হচ্ছে মেকানিজম অফ ব্রিথিং, ইনহেলেশন এবং এক্সহেলেশনের মেকানিজম, কি করে আমরা বাইরের বায়ুটাকে ভেতরে নিচ্ছি আর কি করে আমরা ভেতরের বায়ুটাকে বাইরে পাঠাচ্ছি, এটাই হচ্ছে তার মেকানিজম। তাহলে ভেতরে আবার একবার বলে দিই, তাহলে একবার রিভাইজ করে দিই। তাহলে বাইরের বায়ুটাকে ভেতরে আসতে গেলে কি করতে হবে না, ডায়াফ্রামটাকে ডোম শেপ থেকে ফ্ল্যাট হতে হবে, ভলিউমটাকে, মধ্য কথা একটা কিওয়ার্ডস মনে রাখবে, ভলিউমটাকে ইনক্রিজ করতে হবে। তাহলে ভলিউম ইনক্রিজ করার জন্য আমাকে কি করতে হবে, এই সবগুলোকে বাইরে বার করতে হবে। তাহলে সবগুলোকে রিবস গুলো বাইরে চলে যাবে, বাইরের দিকে মুভমেন্ট হবে, ডায়াফ্রামটা কি হবে না হচ্ছে ফ্ল্যাট সেভ হবে, যার ফলে ভলিউম ইনক্রিজ হবে। ভলিউম ইনক্রিজ হওয়ার মানে কি, প্রেসার ডিক্রিজ হলো, প্রেসার ডিক্রিজ মানে কি বাইরের প্রেসার বেশি, তাহলে বাইরের প্রেসার বেশি ভিতরের প্রেসার কম, যার ফলে কি হবে এয়ারটা বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে। আবার ভেতরে কি না, ভেতরে কি হবে না, ভেতরে আবার পুনরায় এক্সেলেশনে কি হবে না, ভেতরের ভলিউমটা কমে যাবে, প্রেসারটা বেড়ে যাবে, বাইরের প্রেসার তুলনামূলকভাবে কম, তাহলে ভেতরের প্রেসার বেশি বাইরের কম, তাহলে হাই প্রেসার টু লো প্রেসার এয়ারটা ভেতর থেকে বাইরে বেরিয়ে যাবে। দ্যাট ইজ মেকানিজম অফ ব্রিথিং অফ হিউম্যান বলতে হলে যারা লাংস দ্বারা রেসপিরেশন করে তাদের এইভাবেই হয়ে থাকে। তো আমাদের চারটে পার্ট আমাদের কমপ্লিট। লাস্ট পার্ট অফ আওয়ার টুডেস ক্লাস, দ্যাট ইজ এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এক্সচেঞ্জ অফ গ্যাসেস কি, তাহলে হেডিংটা দিই, এক্সচেঞ্জ অফ গ্যাসেস। সবাই হয়তো ভাবছো স্যার রেসপিরেটরি ভলিউম কোথায় গেল, রেসপিরেটরি ভলিউমগুলো কেন পড়ালেন না, পড়াবো লাস্টে, যখন ডিসঅর্ডার করাবো, ঠিক আছে তখন এটা করাবো, লাস্টের দিকে করাবো। সবকিছু হয়ে যাক, এক্সচেঞ্জ অফ গ্যাসেস হয়ে যাবে, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস হয়ে যাবে, তারপরে করাবো হচ্ছে রেসপিরেটরি ভলিউম প্লাস হচ্ছে তোমার ডিসঅর্ডার গুলো। তাহলে কি, তাহলে এক্সচেঞ্জ অফ গ্যাসের মধ্যে কি, এক্সচেঞ্জ অফ গ্যাসের আমাদের এক্সচেঞ্জ অফ গ্যাস করার আগে আমাদের জানতে হবে কিছু ফ্যাক্টর। তাহলে হেডিং দ্য ফ্যাক্টর এফেক্টিং এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ফ্যাক্টর কি কি, ফ্যাক্টরটা কি, এক নম্বর ডিফিউশন মেমব্রেন, স্যার ডিফিউশন মেমব্রেনটা কি, তাহলে একটা ছবি আঁকি। তাহলে ছবিটা এরকম হবে, ধরো এটা অ্যালভিওলাই, লাংসের মধ্যে আমি আগেই বলেছি যে প্রতিটা লাংসের মধ্যে 300 মিলিয়নের বেশি অ্যালভিওলাই থাকে, তাই একটা অ্যালভিওলাই আমি দেখাচ্ছি। ধরো এটা অ্যালভিওলাই, এটা ধরো অ্যালভিওলাই, ঠিক আছে, এটা হলো অ্যালভিওলাই। এটা হচ্ছে কি না ক্যাপিলারি, এটা হচ্ছে পালমোনারি ক্যাপিলারি। যেমনটা তোমরা মেকানিজম অফ ব্রিথিং এর আগে তোমরা কিছু স্টেপ সম্বন্ধে জেনেছিলে, যেমন হচ্ছে মাসল সম্বন্ধে জেনেছিলে, বয়েলের সূত্র সম্বন্ধে জেনেছিলে, প্রেসারের বাতাসের ফ্লো সম্বন্ধে জেনেছিলে, তেমনই এক্সচেঞ্জ অফ গ্যাসেস এটা জানার আগে তোমরা আর কিছু ফ্যাক্টর জানবে। তাহলে কি, এটা পালমোনারি ক্যাপিলারি আর এটা হচ্ছে কিনা, এটা হচ্ছে অ্যালভিওলাই। তাহলে এর মধ্যে কি থাকে না, এর মধ্যে আমি বলেছি যে কোনো কিছু সেনসিটিভ অর্গান থাকা মানে তার মাঝখানে কি থাকবে না, তার বাইরে বা তার মাঝখানে কি থাকবে না, পর্দা থাকবে বা আবরণী থাকবে। তাহলে তেমনি এখানেও এরও তিনটে আবরণী রয়েছে। একটা গ্যাস ডিফিউশন বা ব্যাপন হবে কোথা থেকে না, এই আবরণী পর্দা থেকে। আবরণী কি না, আবরণী পর্দাটা কি না, প্রথমে আছে সিম্পল
সিম্পল স্কোয়ামাস, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম মানে কি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম বা আবরণী কলা। তোমরা এটা হয়তো বুঝতে পারবে না যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামটা কি। তো তোমাদের যখন স্ট্রাকচারাল অর্গানাইজেশন হবে তখন আমি তোমাদেরকে পড়াবো যে আমাদের দেহে কতগুলি টিস্যু বা কতগুলি কলা আছে, না আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু, কানেক্টিভ টিস্যু বা যোগ কলা, নার্ভ টিস্যু বা তোমার হচ্ছে স্নায়ু কলা, আর হচ্ছে কি মাসল বা হচ্ছে পেশি কলা। ঠিক আছে, তো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে কি, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে কি 2 নম্বর কি থাকবে না বেসমেন্ট মেমব্রেন। তার মধ্যে 2 নম্বর কি থাকবে না, তার মধ্যে থাকবে এই যে বেসমেন্ট মেমব্রেন। এখানে রয়েছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এখানে রয়েছে বেসমেন্ট মেমব্রেন, আর এখানে থাকবে হচ্ছে বলতেছি বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন। 3 নম্বর কি থাকবে না, 3 নম্বর থাকবে হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম অফ ব্লাড ক্যাপিলারি, দ্যাট ইজ ব্লাড ক্যাপিলারি, পালমোনারি ক্যাপিলারি অর্থাৎ ব্লাড ক্যাপিলারি। তাহলে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম অফ ব্লাড ক্যাপিলারি, যাকে এক কথায় বলা হয় এন্ডোথেলিয়াম, যাকে বলা হয় এন্ডোথেলিয়াম। তাহলে ডিফিউশন মেমব্রেন গুলো আমরা কি কি জানলাম না, ডিফিউশন মেমব্রেন হচ্ছে এই তিনটে। প্রথমে কি না সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, দেন হচ্ছে কি না বেসমেন্ট মেমব্রেন, তারপরে কি না তারপরে হচ্ছে তোমার এন্ডোথেলিয়াম, অর্থাৎ কি না সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম অফ ব্লাড ক্যাপিলারি, যাকে এক কথায় বলা হয় এন্ডোথেলিয়াম। বলে রাখি এই যে বেসমেন্ট মেমব্রেন এর হচ্ছে পুরুত্বটা কি না, এর পুরুত্বটা হচ্ছে লেস দেন 1 মিলিমিটার, লেস দেন মানে 1 মিলিমিটারের কম, যার ফলে এত দ্রুত বা এত তাড়াতাড়ি এত সহজভাবে ডিফিউশন বা ব্যাপন হয়ে যায় আমাদের শরীরের মধ্যে গ্যাসের। তাহলে বেসমেন্ট মেমব্রেন এর কত না, এর পুরুত্বটা কত, লেস দেন 1 mm। তাহলে কি না ডিফিউশন মেমব্রেনের মধ্যে কি থাকলো, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন আর এন্ডোথেলিয়াম, এই তিনটে পর্দার মাধ্যমে বা এই তিনটের পর্দার মধ্য দিয়ে আমাদের গ্যাসের ব্যাপনটা অর্থাৎ O2 বা CO2 ব্যাপনটা হয়ে থাকে। আর বেসমেন্ট মেমব্রেনটা কি না লেস দেন 1 মিলিমিটার, এর পুরুত্বটা হচ্ছে 1 মিলিমিটারের থেকেও কম, যার ফলে এত সহজে আমরা গ্যাসের ব্যাপনটা করতে পারি। তারপরে কি দেখবো না, তারপরে আমরা দেখবো হচ্ছে সলিউবিলিটি অফ গ্যাস। বেসমেন্ট মেমব্রেন হয়ে গেল, ডিফিউশন মেমব্রেন হয়ে গেল। তারপরে আমরা কি দেখবো না, তারপরে আমরা দেখবো হচ্ছে 2 নম্বর। তাহলে ফ্যাক্টর কি কি দেখলাম, প্রথমে দেখলাম হচ্ছে কি ডিফিউশন মেমব্রেন, 2 নম্বর কি দেখবো সলিউবিলিটি অফ গ্যাস। সলিউবিলিটি অফ গ্যাস, গ্যাসের দ্রাব্যতা। সলিউবিলিটি অফ গ্যাস মানে কি গ্যাসের দ্রাব্যতা, অর্থাৎ কি আচ্ছা এর আগে একটা পয়েন্ট তোমরা বলে রাখি যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা জেনে রাখবে, এটা এমসিকিউ তোমাদের আসতে পারে এখান থেকে, কি না CO2 is 20 to 25 times more soluble than O2। মানে CO2 টা 20 থেকে 25 বার মানে 25 টাইম মোর সলিউবল, বেশি দ্রাব্য দেন O2 থেকে। কার্বন ডাই অক্সাইডটা O2 থেকে 20 থেকে 25 টাইম কি না মোর সলিউবল। সলিউবিলিটি অফ গ্যাস এর কারণটা কি, মানে গ্যাসের দ্রাব্যতা যার বেশি হবে সে তাড়াতাড়ি ডিফিউশন করতে পারে, অর্থাৎ কি না সলিউবিলিটি যার বেশি হবে, সলিউবিলিটি বেশি হওয়া মানে কি হবে না, সলিউবিলিটি বেশি, ডিফিউশনটা কি হবে বেশি, ডিফিউশনটা কি হবে বেশি। তাহলে গ্যাসের তাহলে কার ডিফিউশনটা বেশি হবে না, CO2 এর অবভিয়াসলি বেশি হবে, কারণ CO2 টা কি না 20 থেকে 25 টাইম বেশি সলিউবল দেন O2। তাহলে CO2 টা কি হবে না, CO2 টা 20 থেকে 25 টাইম বেশি হবে তোর O2 থেকে, তাই জন্য CO2 এর সলিউবিলিটিটা অবভিয়াসলি বেশি। আর আরেকটা পয়েন্ট কি না সলিউবিলিটি বেশি মানে ডিফিউশনটাও কি হবে না বেশি হবে, ব্যাপনটাও কি হবে বেশি হবে। তাহলে সলিউবিলিটি গ্যাস এখানেই শেষ। দেন আমরা আসবো হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ গ্যাস। দেন হচ্ছে কি 3 নম্বর। তাহলে প্রথমে কি দেখলাম ডিফিউশন মেমব্রেন, দেন দেখলাম সলিউবিলিটি, 3 নম্বর দেখবো আমরা পার্শিয়াল প্রেসার অফ গ্যাস। পার্শিয়াল প্রেসার।
PO2 PCO2 মানে কি পার্শিয়াল প্রেসার অফ O2 পার্শিয়াল প্রেসার অফ CO2। স্যার পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ মানে কি না পার্শিয়াল প্রেসার মানে কোনো একটা গ্যাস জারে ধরো এটা একটা গ্যাস জার, এই গ্যাস জারে আমি O2 বা অক্সিজেন গ্যাসও ঢুকিয়েছি আর CO2 বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসও ঢুকিয়েছি, দুটো মিলিয়ে কি করলাম না দুটোকে একটা গ্যাস জারে ঢুকিয়ে মিশ্রণ করলাম, দুটোকে একটা গ্যাস জারে ঢুকিয়ে একটা মিশ্রণ করলাম। এই মিশ্রণের মধ্যে গ্যাসের পাত্রের দেওয়ালে এই যে পাত্রের দেওয়ালে ধরো এটা হচ্ছে পাত্র, এই গ্যাস জারে পাত্রের দেওয়ালে গ্যাসের গ্যাসের একাকিত্বভাবে যে চাপটা প্রয়োগ করে, অর্থাৎ কি না এখানে তো আমরা কার্বন ডাইঅক্সাইড আর CO2 দুটো মিশ্রণ ঘটিয়েছি, কিন্তু এই গ্যাসের যে এই গ্যাস জারের দেওয়ালে O2 যে চাপটা প্রয়োগ করে তাকে বলা হয় পার্শিয়াল প্রেসার অফ O2, CO2 যে চাপটা প্রয়োগ করবে তাকে বলা হয় পার্শিয়াল প্রেসার অফ CO2। টোটাল চাপ কি হবে না সেটা আলাদা ব্যাপার, পার্শিয়াল চাপটা কি হবে বা আংশিক চাপটা কি হবে না এই গ্যাস জারের মধ্যে O2 পাত্রের দেওয়ালে যে চাপটা প্রয়োগ করবে তাকে বলা হয় পার্শিয়াল প্রেসার অফ O2 বা আংশিক চাপ অফ O2, আর হচ্ছে এই গ্যাস জারে পাত্রের দেওয়ালে CO2 বা কার্বন ডাইঅক্সাইড যে চাপটা প্রয়োগ করবে তাকে বলা হয় কি না পার্শিয়াল প্রেসার অফ CO2, আংশিক চাপ অফ কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি না পার্শিয়াল প্রেসার। দেন এবারে আমরা কি আসবো না এবারে আমরা আসবো এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এক্সচেঞ্জ অফ গ্যাসেসটা এবারে আমরা ঢুকছি। তাহলে আমি আগেই বলেছি এক্সচেঞ্জ অফ গ্যাসেস কয় প্রকার না এক্সচেঞ্জ অফ গ্যাসেস হচ্ছে দুই প্রকার। এক নম্বর কি প্রথমে আমরা লিখেছিলাম, আমি আবারও লিখছি এক্সচেঞ্জ অফ গ্যাসেস এক নম্বর কি এক নম্বর হচ্ছে বিটুইন alveoli and pulmonary capillary pulmonary capillary এর একটা ছবি দিলে তোমরা বুঝতে পারবে। বিটুইন অ্যালভিওলাই ও পালমোনারি ক্যাপিলারি আমি কি বলেছিলাম দুটো ভাবে হয়ে থাকে, অ্যালভিওলাই আর পালমোনারি ক্যাপিলারি, টিস্যু আর সিস্টেমেটিক ক্যাপিলারি। এবার দেখো তোমরা ছবি একটা আঁকতেছি, ধরো এটা অ্যালভিওলাই, এটা হচ্ছে পালমোনারি ক্যাপিলারি, এটা হচ্ছে পালমোনারি ক্যাপিলারি। তাহলে কি হবে না আমরা আমাদের নাসারন্ধ্র থেকে O2টাকে গ্রহণ করলাম, হয়ে দ্বারা আমরা কোথায় প্রেরণ করবো লাংসে প্রেরণ করবো। লাংসের মধ্যে কি থাকে অ্যালভিওলাই থাকে, অ্যালভিওলাই কি করবে না অ্যালভিওলাই এই O2টা এসে কোথায় চলে যাবে সিম্পল ডিফিউশন বা ব্যাপনের মাধ্যমে কোথায় চলে যাবে তিনটে পর্দাকে ভেদ করে কোথায় চলে যাবে কি কি তিনটে পর্দা আবারও বলছি, এক নম্বর হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, 2 নম্বর বেসমেন্ট মেমব্রেন, 3 নম্বর হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম অফ এন্ডোথেলিয়াম যাকে বলা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম অফ ব্লাড ক্যাপিলারি যাকে বলা হয় এন্ডোথেলিয়াম। তাহলে O2টা কি করবে না এই অ্যালভিওলাই বা লাংসের মধ্যে যে অ্যালভিওলাই আছে সেই অ্যালভিওলাই থেকে O2টা কোথায় চলে যাবে ব্লাড ক্যাপিলারিতে চলে যাবে। আবার কি করবে না এটাকে কি করবে এটা হচ্ছে ব্লাড ক্যাপিলারিতে যাওয়ার পর কি হবে না এই যে O2টা ট্রান্সফার হবে স্থানান্তরণ হবে, সেটা পরের পার্টে বলবো বা পরের ক্লাসে বলবো। স্থানান্তরণ হবে, স্থানান্তরণ হয়ে কোথায় যাবে টিস্যুতে যাবে, টিস্যুতে গিয়ে কি করবে না টিস্যুতে গিয়ে স্যার কি করবে না রেসপিরেশন করবে বা শ্বসন করবে, শ্বসন করে কি উৎপন্ন হবে স্যার CO2 উৎপন্ন হবে। CO2টা কি হবে না CO2টা পুনরায় আবার আসবে, এসে কি হবে আবার এইখানে আসবে CO2টা এই ক্যাপিলারিতে, পুনরায় আবার CO2টা এই ক্যাপিলারিতে এসে আবার চলে যাবে কোথায় অ্যালভিওলাইতে। কারণ কেন না কারণ CO2টাকে আমাদের দেহ থেকে তো বাইরেও বের করতে হবে না, ভেতরে থরি রেখে দিতে পারি আমরা। তাহলে O2টাকে আমরা নিলাম, নিয়ে আমরা O2টাকে পাঠিয়ে দিলাম টিস্যুতে। কোন কোন পদ্ধতি বা কোন কোন কি ভাবে পাঠাচ্ছে সেটা পরের ব্যাপার। আগে আমরা কি করলাম না অ্যালভিওলাই থেকে O2টাকে নিলাম, নিয়ে আমরা কোথায় পাঠালাম না অ্যালভিওলাই O2টাকে নিয়ে আমরা ব্লাড ক্যাপিলারিতে দিলাম, ব্লাড ক্যাপিলারি আবার নিয়ে যাচ্ছে কোথায় না টিস্যুতে, টিস্যুতে কি হবে রেসপিরেশন বা শ্বসন হবে, শ্বসনের ফলে কি এটিপি উৎপন্ন হবে, আমাদের বাঁচার জন্য এনার্জি উৎপন্ন হবে এবং উৎপন্ন হবে CO2, যেটা আবার কোনো একটা পথ ধরে বা কোনো একটা রাস্তা ধরে আসবে কোথায় সেই সেম ব্লাড ক্যাপিলারিতে, সেই সেম ব্লাড ক্যাপিলারিতে আসার পর আবার কোথায় চলে যাবে সিম্পল ডিফিউশনের মাধ্যমে কোথায় চলে যাবে না অ্যালভিওলাইতে চলে যাবে। স্যার তারপরে কি হবে তার লাংস থেকে কোথায় চলে যাবে তোমার হচ্ছে দেহের বাইরে চলে যাবে CO2টা, O2টা ইনজেক্ট করলো ও CO2টা কি বাইরে বেরিয়ে গেল। তাহলে এটা কি না এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে এইটার চিত্র, এটা হচ্ছে অ্যালভিওলাই এন্ড পালমোনারি ক্যাপিলারি। O2 গেল CO2 দিল, তারপরে কি না তারপরে হচ্ছে 2 নম্বর কি না 2 নম্বর বলেছিলাম বিটুইন টিস্যু and systematic capillary। সিস্টেমেটিক ক্যাপিলারি, তাহলে টিস্যু আর সিস্টেমেটিক ক্যাপিলারি এর একটা চিত্র আঁকি।
এটা হচ্ছে টিস্যু, এটা হচ্ছে সিস্টেমেটিক ক্যাপিলারি। মানে কি, তাহলে আমি কি বললাম যে O2টাকে আমরা গ্রহণ করলাম, O2টা গেল অ্যালভিওলাইতে, অ্যালভিওলাই থেকে গিয়ে যাওয়ার পর কোথায় যাবে না হচ্ছে ব্লাড ক্যাপিলারিতে, ব্লাড ক্যাপিলারিতে যাওয়ার পর কোথায় আসবে, এটা ব্লাড ক্যাপিলারি। তাহলে O2টা এখানে চলে আসলো, O2টা এখানে চলে আসলো কোনো একটা পথ ধরে, সে পথটা পরে বলবো। তাহলে O2টা এখানে চলে আসলো, O2টা এবারে কোথায় যাবে ভাই, রেসপিরেশন করতে হবে, টিস্যুতে যাবে। তাহলে O2টা কোথায় যাবে না রেসপিরেশনের জন্য যাবে টিস্যুতে। তাহলে টিস্যুতে O2টা চলে গেল, টিস্যুতে কি হলো না, টিস্যুতে আমরা এখানে কি বললাম না, টিস্যুতে বললাম আমরা কি যে C6H12O6টা কি হবে, O2-র সঙ্গে বিক্রিয়া করে এটিপি উৎপন্ন করবে, প্লাস হচ্ছে CO2 উৎপন্ন করবে। C6H12O6 গ্লুকোজটা অক্সিজেনের সহযোগিতায় সম্পূর্ণরূপে জারিত হয়ে এটিপি আর CO2 উৎপন্ন করবে। এই CO2টা কোথায় আসবে না, এটাই বিক্রিয়াটা ঘটছে কোথায়, বিক্রিয়াটা ঘটছে টিস্যুতে। তাহলে এই CO2টা আবার কি করবে না, CO2টা চলে যাবে আবার সেই ব্লাড ক্যাপিলারিতে। O2টা অ্যালভিওলাইতে ছিল, ব্লাড ক্যাপিলারিটা প্রেরণ করলাম, ব্লাড ক্যাপিলারি একে নিয়ে চলে আসলো কোথায়, টিস্যুর কাছে, দিয়ে একে টিস্যুকে দিয়ে দিল। টিস্যুটা কি করবে না, টিস্যুটা তার রাসায়নিক বিক্রিয়া করবে, তাকে বাঁচার জন্য নিজেকে বাঁচতে হবে, সে তার রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট করবে, নিয়ে তাকে কি করে দেবে না CO2টাকে ছেড়ে দেবে। তার যা নেওয়ার নিয়ে হয়ে গেছে, সে এটাকে কাজে লাগাবে, এটাকে পুনরায় আবার দিয়ে দেবে কোথায়, ব্লাড ক্যাপিলারিতে, পুনরায় আবার দিয়ে দেবে ব্লাড ক্যাপিলারিতে। আবার এই CO2টা কোথায় যাবে না, সেই অ্যালভিওলাইয়ের কাছে যাবে, অ্যালভিওলাইয়ের কাছে গিয়ে অ্যালভিওলাইতে যাবে, অ্যালভিওলাইতে গিয়ে লাংসে যাবে, লাংস থেকে পুনরায় আবার কি দেহের বাইরে বেরিয়ে যাবে। এটা হচ্ছে টোটাল পাথওয়ে, এটা হচ্ছে টোটাল গ্যাসের এক্সচেঞ্জ বা আদান প্রদানের যে পদ্ধতিটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা আবার কোনো একটা ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে এটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, দুই প্রকার হয়ে থাকে, সেটা আমি তোমাকে ছবি এঁকে জানিয়ে দিলাম। আর আমরা আগের দিন কি পড়বো না, আগের দিন পড়বো হচ্ছে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, তারপরে তোমার রেসপিরেটরি ভলিউম, দেন হচ্ছে ডিসঅর্ডার, করলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আজকের লাস্ট আরেকটা পার্ট আমরা তোমাদেরকে জানাই, একটা ছবি এঁকে তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করছি। এটা তোমরা জানবে কোথায় না, এটা তোমরা জানবে হচ্ছে ভালোভাবে জানবে তোমরা বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন, ব্রিথিং এন্ড এক্সচেঞ্জের পরের যে চ্যাপ্টারটা, সেখানে তোমরা এখানে এটা হচ্ছে ভালোভাবে জানবে কি না। দেখো আমি আঁকতেছি ছবিটা, এই ছবিটার মাধ্যমে তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে, সবকিছু একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। কি স্যার এটা কি, এটা কি আঁকলেন, এটা হচ্ছে আমি ইন্ডিকেট করে দিচ্ছি, এটা হচ্ছে অ্যালভিওলাই, এটা হচ্ছে টিস্যু। স্যার RA RV LA LV এটা কি না, RA হচ্ছে রাইট আট্রিয়াম, RV হচ্ছে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। LA কি, লেফট আট্রিয়াম, LV হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এটা তোমরা ভালোভাবে ক্লাস তোমরা চ্যাপ্টার বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন, সেখানে হার্ট সম্বন্ধে আছে, এটা তোমরা সেখানে ভালোভাবে জানতে পারবে। তো এটা হচ্ছে কি না, এটা হচ্ছে হার্টের চেম্বার, হার্টের বা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। রাইট ভেন্ট্রিকেল, রাইট অট্রিয়াম, লেফট অট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। কি হয় স্যার এটা কারণ, এটা আকার কারণটা কি স্যার, কি হবে? আচ্ছা তোমরা সব একটা জিনিস হয়তো জানবে যে হার্টের বাম দিকে সবসময় কি হয় না, হার্টের বাম দিকে সবসময় বিশুদ্ধ রক্ত থাকে, আর হার্টের ডান দিকে কি হবে, সবসময় দূষিত রক্ত বা CO2 যুক্ত ব্লাডটা
থাকবে। তাহলে কি না আমরা দেখলাম কি এই যে লেফট ভেন্ট্রিকেল থেকে কি হবে না লেফট ভেন্ট্রিকেল থেকে O2 যুক্ত রক্তটা লেফট ভেন্ট্রিকেল থেকে O2 যুক্ত রক্তটা কোথায় আসবে O2 যুক্ত আচ্ছা এই নালিকাটার নাম হচ্ছে কি না যে নালিকা দিয়ে আসবে সেই নালিকাটার নাম কি সেই নালিকাটার নাম হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টা তোমরা এটা বডি ফ্লুইড এন্ড সার্কুলেশনে ভালোভাবে আমি তোমাদেরকে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। এটা একটু শুধু বুঝে নাও। তাহলে লেফট ভেন্ট্রিকেল থেকে কি আসবে না লেফট ভেন্ট্রিকেল থেকে O2 যুক্ত রক্তটা কোথায় আসবে O2 যুক্ত রক্তটা আসবে হচ্ছে টিস্যু। একটা জিনিস তো তোমরা নিশ্চয়ই জানবে যে আমাদের শরীরে ব্লাড ফ্লোটা কে করে আমাদের শরীরে ব্লাড ফ্লোটা কে করে হার্ট করে। আর ব্লাড ফ্লো এর মাধ্যমে আমাদের কি হয় আমাদের যে সবকিছু যে আদান প্রদান যে অক্সিজেন খাদ্যর যে খাদ্যরস বা উপাদান সেটা কার মাধ্যমে দেহের আদান প্রদান হয় সেটা ব্লাডের মাধ্যমে হয়ে থাকে। তাই জন্য এই যে O2টা কে প্রদান করবে দেহের অন্যান্য জায়গায় কে নিয়ে যাবে ব্লাড নিয়ে যাবে। আর ব্লাডটাকে কে ফ্লো করতে সহায়তা করবে হার্ট ফ্লো করতে সহায়তা করবে। তাই লেফট ভেন্ট্রিকেল থেকে O2 যুক্ত রক্তটা কোথায় আসবে না O2 যুক্ত রক্তটা আসবে তোমার হচ্ছে টিস্যুতে চলে আসলো O2 যুক্ত রক্তটা। টিস্যু থেকে CO2টা কোথায় যাবে আবার হচ্ছে কোথায় এই নালিকায়। এই নালিকাটার নাম কি এই নালিকাটার নাম হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভা। সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা কেভা। চাপ নেই সবকিছু পড়াবো বডি ফ্লুইড এন্ড সার্কুলেশনে এটা জাস্ট একটু জেনে যাও এটা একটা মেকানিজম একটা সবকিছু এটা জানলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি লেফট ভেন্ট্রিকেল থেকে O2 যুক্ত রক্তটা আমরা কোথায় ছড়িয়ে দিলাম না কোথায় নিয়ে আসলাম টিস্যুতে সে তার কাজকর্ম করে নিল CO2টাকে ছেড়ে দিল। CO2 যুক্ত রক্তটা আবার কোথায় যাবে আবার যাবে রাইট অট্রিয়াম অর্থাৎ এই যে CO2 যুক্ত রক্তটা তার এটা হচ্ছে কি না একটা চক্রাকার পাথওয়ে O2টা নিলাম গিয়ে টিস্যুতে দিলাম CO2টা নিলাম পুনরায় আবার হার্টে প্রেরণ করলাম। তারপরে কি এই যে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভাটা CO2 যুক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কোথায় দিল রাইট অট্রিয়ামে দিল। রাইট অট্রিয়াম কাকে দিল রাইট ভেন্ট্রিকেলকে দিল। রাইট ভেন্ট্রিকেল আবার এখান থেকে CO2 যুক্ত রক্তটা কোথায় নিয়ে যাবে এখান থেকে CO2 যুক্ত রক্তটা কোথায় নিয়ে যাবে না CO2 যুক্ত রক্তটা নিয়ে যাবে কোথায় অ্যালভিওলাইতে। CO2 যুক্ত রক্তটা অ্যালভিওলাইতে নিয়ে গেল। অ্যালভিওলাইতে কি হবে CO2 যাবে O2 আসবে। তাহলে এটা CO2 গেল O2 আসলো তাহলে এখানে কি হয়ে গেল O2 বা অক্সিজেনেটেড ব্লাডটা এবার কি হবে না অক্সিজেন ব্লাডটা আবার এসে আসবে হচ্ছে কোথায় লেফট অট্রিয়ামে। লেফট অট্রিয়াম আবার O2 যুক্ত রক্তটা কাকে দেবে লেফট ভেন্ট্রিকেলকে দেবে। এটা টোটাল একটা পাথওয়ে যেটা হচ্ছে ব্লাড ফ্লো এর মাধ্যমে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ফ্লোটা কোথায় যাচ্ছে কি করে সেটা অক্সিজেনটা আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তে পরিবর্তিত হচ্ছে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আবার কিভাবে সেটা হচ্ছে বিশুদ্ধ রক্তে বা O2 যুক্ত রক্তে পরিবর্তিত হচ্ছে এটাই হচ্ছে তার একটা চার্ট। প্রথমে আমরা কি বললাম না এটা হচ্ছে হার্টের চেম্বার রাইট অট্রিয়াম রাইট ভেন্ট্রিকেল লেফট অট্রিয়াম লেফট ভেন্ট্রিকেল। প্রথমে কি দেখলাম আমরা দেখলাম হচ্ছে আমি যে তোমাদেরকে বললাম যে স্যার লেফট ভেন্ট্রিকেল থেকে O2টা যাবে কোথায় না টিস্যুতে। স্যার লেফট ভেন্ট্রিকেলে অক্সিজেনেটেড ব্লাডটা আসবে কোত্থেকে না লেফট অট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাডটা আসবে কোত্থেকে না অ্যালভিওলাই থেকে। তাহলে কি বললাম অ্যালভিওলাই কাকে দিল টিস্যুকে দিল। টিস্যুতে O2টা কি করলো না O2টা নিয়ে নিল CO2টা ত্যাগ করলো। CO2টা পুনরায় চলে যাবে কোথায় রাইট অট্রিয়াম থেকে কোথায় আসবে রাইট ভেন্ট্রিকেল থেকে CO2 যুক্ত ব্লাডটা কোথায় যাবে অ্যালভিওলাইতে গিয়ে ব্লাডে O2 ট্রান্সফার হবে। অ্যালভিওলাই থেকে গ্যাসে ট্রান্সফার হবে গ্যাসের এক্সচেঞ্জ হবে। CO2 দিয়ে দিল O2 নিয়ে নিল O2 এই যে CO2টা দিয়ে দিল এটা কোথায় যাবে এটা বাইরে বেরিয়ে যাবে যেটা বলেছিলাম আমি CO2টা বাইরে বেরিয়ে যাবে। আবার যে আমরা O2টাকে গ্রহণ করলাম সেই O2টা কোথায় আসতেছে এই ব্লাড ক্যাপিলারিতে আসতেছে। এই ব্লাড ক্যাপিলারিতে আসার পর কোথায় আসবে লেফট অট্রিয়ামে আসবে। লেফট অট্রিয়াম আবার কাকে দেবে লেফট ভেন্ট্রিকেলকে দেবে। এইভাবে পুনরায় চক্রাকারে আবর্তন হয়ে O2 যুক্ত রক্তটা টিস্যুতে যাচ্ছে CO2 যুক্ত রক্তটা অ্যালভিওলাইতে যাচ্ছে। O2 যুক্ত রক্তটা টিস্যুতে গিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে আর CO2 যুক্ত রক্তটা অ্যালভিওলাইতে গিয়ে অক্সিজেনেটেড বা ফ্রেশ ব্লাড হচ্ছে যার কারণে আমরা নিঃশ্বাস প্রশ্বাস চালাতে পারছি। যদি আমাদের ব্লাড ফ্লোটা কোনোভাবে থেমে যায় বা আমাদের হার্টটা যদি কোনোভাবে থেমে যায় আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চালানোটা আর সম্ভব হবে না। O2 ক্যারি কে করবে ক্যারি করার জন্য কেউ নেই। হার্ট বন্ধ হয়ে গেল হার্ট বন্ধ হয়ে যাওয়া মানে কি ব্লাড ফ্লো হচ্ছে না মানে কি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এগুলো আদান প্রদানের জন্য যে যানবাহনটা সেই গাড়িটা আর নেই অর্থাৎ ব্লাড আর ফ্লো হচ্ছে না। তাহলে ব্লাডটা এই O2টা আবার কি হচ্ছে না O2টা টিস্যুতে যেতে পারছে না। টিস্যুতে না গেলে কি হবে টিস্যু তার শক্তি উৎপন্ন করতে পারছে না। তাহলে টিস্যু শক্তি উৎপন্ন না করলে না খেতে পেয়ে টিস্যু কি হবে মারা যাবে। আর টিস্যু এক এক করে মরতে থাকলে কি হবে আমরা নিজেরাই মরে যাব। তো এটাই হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস একটা টোটাল চার্ট।
তো প্রথমে আমরা আজকের ক্লাসে আমরা দেখেছিলাম রেসপিরেটরি স্ট্রাকচার, যেটা প্রথমে তোমাদের বলেছি, রেসপিরেটরি স্টেপস যেটা বলেছি, হিউম্যান রেসপিরেশন সিস্টেম, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম বললাম, মেকানিজম অফ ব্রিথিং বললাম, এক্সচেঞ্জ অফ গ্যাসেস বললাম। এরপরে তোমাদের পরবর্তী ক্লাসে এক্সচেঞ্জ অফ গ্যাসেস অর্থাৎ O2 এক্সচেঞ্জ, CO2 এক্সচেঞ্জ দেখাবো, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, O2 ট্রান্সপোর্টটা কিভাবে হয়, CO2 ট্রান্সপোর্টটা কিভাবে হয়, কার মাধ্যমে হয়ে থাকে, ব্লাডের মাধ্যমে হয়ে থাকে না কার মাধ্যমে হয়ে থাকে, সবকিছু সেটা জানাবো। প্লাস হচ্ছে কি রেসপিরেটরি ডিসঅর্ডার, মানে রেসপিরেটরি ডিসঅর্ডার মানে কি আমাদের দেহে এই রেসপিরেটরি সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে বা কি কি পর্যায়ে বা কি কি কারণে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হয় সেটা জানাবো। দেন হচ্ছে কি রেসপিরেটরি ভলিউম জানাবো। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তোমরা হয়তো বুঝতে পেরেছো ক্লাসটা। আর এরকম ক্লাস পেতে বা এরকম ক্লাস পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের কাছে শেয়ার করে রাখো। আর কিছু না, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থেকো। টিল দেন, বাই।